হ্যালো এভরিওয়ান, আমাদের সবাইকে 10 মিনিট স্কুলের আমাদের এই অ্যাডমিশন প্রোগ্রামের কেমিস্ট্রি লেকচারে স্বাগতম। আজকে আমরা রসায়ন দ্বিতীয় বর্ষের জৈব যৌগ যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছি তার সেকেন্ড লেকচার বা দ্বিতীয় লেকচারে আসছি, এবং আমাদের এই দ্বিতীয় লেকচার সিরিজে আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে এমন কিছু বেসিক বিক্রিয়া দিয়ে কাজ শুরু করব যেটা আপনাদের সব ধরনের ভর্তি পরীক্ষায় অনেক অনেক বেশি আসে, এবং আপনাদের এমসিকিউ, রিটেন সব কিছুর জন্য এই লেকচারটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেরি না করে আমরা চলে যাই আমাদের লেকচারে। তো প্রথমত আমাদের আছে আমরা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ যদি করতে চাই, তো হাইড্রোকার্বন বলতে কি বুঝবো আমরা? মানে একটা হাইড্রোকার্বন বলতে বুঝবো যেটা আমাদের কেবল কার্বন আর হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন বাদে কিছু না থাকলে তাকে আমি পিওর হাইড্রোকার্বন বলবো। তো আমাদের এখানের মধ্যে যদি বলি, আমরা শুরু করব অ্যালকেন দিয়ে, আমরা ক্রমান্বয়ে অ্যালকিন আর অ্যালকাইনের দিকে যাব। তো অ্যালকেনের ক্ষেত্রে আমরা শুরু করব তার ডাইরেক্ট প্রস্তুতি দিয়ে, এবং প্রস্তুতি বোঝার জন্য আগে দেখতে হবে যে আমাদের অ্যালকেনের যে কার্যকরী মূলকটা আছে সেটা যাকে বলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন, এবং এখানে তার জেনারেল ফর্মুলাটা দেখতে পাচ্ছি যে তার হাইড্রোজেনে এই ক্ষেত্রে তার হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে তার 2 গুণের যে 2টা বেশি থাকে। কিন্তু এখানে জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে অ্যালকেন সবসময় যে এই সূত্রটা মানবে তা কিন্তু না। এখানে ছোট্ট একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে আপনি যখন চাকরির যৌগ নিয়ে কাজ করবেন, যেমন ধরা যাক একটা যৌগ লিখতেছি C4H8, এটা C4H8। তো C4H8 নিয়ে যখন আপনি কাজ করবেন, বা এই যৌগটা কিন্তু একটা অ্যালকেন, কারণ এখানে আমাদের কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই। তো অ্যালকেনে সাধারণত আপনার এই ফর্মুলাটা ফলো করে, কিন্তু আপনার যখন চাকরিক যৌগ হবে তখন কিন্তু আপনার এইভাবে আমি যেভাবে আঁকছি চাকরিক যৌগ, তার কিন্তু সূত্র কিন্তু C4H8। তো আপনার সে নর্মাল জেনারেল ফর্মুলা ফলো করতেছে না, যে তবু এটাকে আমি একটা অ্যালকেন বলবো, কারণ তার মধ্যে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না, এটা একটা স্যাচুরেটেড বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো আমরা অ্যালকেনের প্রস্তুতিতে চলে যাই সরাসরি, যে আমরা ডিকার্বক্সিলেশন প্রক্রিয়াটা হচ্ছে তার প্রথম প্রস্তুতি। এবং এখানে কিছু কি পয়েন্ট আছে বোঝার জন্য, অ্যাডমিশন সিরিজের জন্য বেশি গুরুত্বপূর্ণ যে কি পয়েন্টগুলো সেটাতে আসবো। প্রথম কথা হচ্ছে ডিকার্বক্সিলেশন মানে কি। আমার ডি শব্দটা যখন আসে, ডি শব্দ মানে হচ্ছে কোনো কিছু সরাই ফেলা বা কোনো কিছুকে মুক্ত করে ফেলা। তো এই ক্ষেত্রে জিনিসটা গুরুত্বপূর্ণ, ডিহাইড্রেশন যখন আমরা বলি, তখন ডিহাইড্রেশন মানে হলো তার থেকে পানি মুক্ত করা। তো একইভাবে আমরা যদি এখন ডিহাইড্রেশন জায়গায় ডিকার্বক্সিলেশন নিয়ে চিন্তা করি, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কোনো কিছু থেকে তার কার্বক্সি বা C মূলকটাকে বের করে দেওয়া, এখানে মধ্যে বা কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া সোজা বাংলায়। তো সেটা কথা হচ্ছে এই প্রক্রিয়াতে আমি কি করতেছি, এই প্রক্রিয়া মূলত আমি এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে তাকে আমি সরাই ফেলতেছি, তাই এটাকে বলে ডিকার্বক্সিলেশন। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যদি n সংখ্যক কার্বন থাকে, আমার যে আলটিমেটলি অ্যালকেন তৈরি হবে তাতে কিন্তু একটা কার্বন সংখ্যা কমে যাচ্ছে, তাহলে এখানে কার্বন সংখ্যা হবে n-1। এবং এখানে জিনিসটা বিক্রিয়াটা বোঝার সহজ উপায় হলো, আমি মনে রাখবো যে এখান থেকে এখানে এতটুকু বিক্রিয়া, আমাদের এখান থেকে এতটুকু বিক্রিয়া, আমাদের এতটুকু অংশ আমরা তৈরি করবে Na2CO3, এবং এই অংশ বাকি যে অংশ থাকে তাই একমাত্র অ্যালকেন তৈরি করবে। এখানে ক্যালসিয়াম অক্সাইডটা মোটামুটি ভাবে প্রভাবক হিসেবে কাজ করবে। তো এই প্রক্রিয়ার একটা নাম আছে, মাঝে মাঝে ভর্তি পরীক্ষায় আসে যে সোডা লাইম প্রক্রিয়া অ্যালকেন প্রস্তুত করো। তো এই প্রক্রিয়াটাকে সোডা লাইম পদ্ধতি কেন বলবো, কারণ এখানের মধ্যে আমি সোডা ব্যবহার করতেছি যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং লাইম ব্যবহার করতেছি যেটা ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটা একসাথে ব্যবহার করতেছি বলে এই পদ্ধতিকে বলা হয় সোডা লাইম প্রসেস। আমরা নিচের উদাহরণে এটা ক্লিয়ার করতেছি, যেটা হচ্ছে প্রথমটা ছিল জেনারেল একটা উদাহরণ, পরেরটা ছিল একটা একদম স্পেসিফিক উদাহরণ। এরপরে আমরা জিনিসটা একটু মাথা খাটাই চিন্তা করি, সেটা হচ্ছে এখানে যে অ্যালকাইল মূলকটা ছিল এটা যদি একটা অ্যারাইল মূলক দিয়ে দিই, তো ওইখানে একইভাবে বিক্রিয়া ঘটবে। আমরা যেটা বললাম এটা ডিকার্বক্সিলেশন, মানে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড চলে যাচ্ছে, তার মানে এই NaO আর COO থেকে Na2CO3 চলে যাচ্ছে, এবং আমার ক্যালসিয়াম অক্সাইড অপরিবর্তিত থাকতেছে, এটা সোডা লাইম প্রক্রিয়া, এবং বাকিটা মিলে আমার বেনজিন তৈরি করতেছে। তো এই প্রক্রিয়ায় ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় যে আমি কেবল একমাত্র অ্যালিফ্যাটিক অ্যালকেন তৈরি করতে পারবো তা না, আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন তৈরি করতে পারি। এই বিষয়টা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ।
এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যদি মনে রাখতে হবে এটা হচ্ছে এই পদ্ধতিতে কার্বন সংখ্যা হ্রাস পাবে, এবং আমার ভর্তি পরীক্ষার জন্য কোন পদ্ধতিতে কার্বন সংখ্যা হ্রাস পাবে, কোন পদ্ধতিতে কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে, এই কনসেপ্টটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের ডিকার্বক্সিলেশনটা গেল, এবং আমরা এখন আসতেছি খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা আপনাদের এই ক্ষেত্রে আপনাদের ভর্তি পরীক্ষার জন্য তো গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে এটা একটা ডিটেইল ভার্সন। এটা আমরা একটু কম ডিটেল, আমরা অ্যাডমিশনের জন্য একটু ডিটেল পড়বো, মানে অ্যাডমিশনের জন্য এই বিক্রিয়াটাকে একটু ডিটেল পড়তে হবে বা একটু বিস্তারিত পড়তে হবে। তো কতটুকু বিস্তারিত পড়বো এটা হচ্ছে প্রশ্ন, রাইট? তো এখন আমরা যদি শুরু করি, যে প্রথমত এখানে আমরা বুটস বিক্রিয়াটা দেখতেছি, সেটা হচ্ছে মোট কথা হচ্ছে আমার একটা আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় যেটা করা হতো, যেটা দেখা হতো যে একই ধরনের অ্যালকাইল হ্যালাইড দিব এবং তার ডবল তৈরি হবে। আবার ইন্টারমিডিয়েট সিলেবাস পর্যন্ত আমরা যতটুকু জানতাম এটা হচ্ছে, ধরা যাক আমি CH3 হ্যালাইড দিই এবং আমার আলটিমেটলি এখানের মধ্যে তার দ্বিগুণ সোডিয়াম থাকবে এবং এটা তার দ্বিগুণ থাকবে, এবং আলটিমেটলি আমার এখানে যতটা কার্বন ছিল তার দ্বিগুণ সংখ্যক কার্বনের একটা অ্যালকেন তৈরি হবে। মানে আমার অ্যালকাইল হ্যালাইডে যতটা কার্বন থাকে তার দ্বিগুণ সংখ্যক তৈরি হবে। মানে এটাই ছিল মোটামুটি আমরা এই ইন্টারমিডিয়েট পর্যন্ত বুঝতাম। কিন্তু উডস বিক্রিয়া অ্যাডমিশনে গিয়ে আর একটা ডিটেল বোঝা দরকার হয়, কারণ আমরা ডিটেলে কতটুকু যাবো, এটা একটা জেনারেল মেকানিজম, জেনারেল প্রসিডিওরটা একটু বোঝা দরকার। কতটুকু দরকার আমরা যদি দেখি এই প্রক্রিয়াটা, আমরা দেখি যে এই ক্ষেত্রে মানে এই বিক্রিয়ার এই অংশটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যেমন দেখেন RX সোডিয়াম R'(X), তো এখানে আমরা আসলে একই মূলক ব্যবহার করতে পারি, নাও করতে পারি। এবং যেটা হচ্ছে আমার এখানে একটা অ্যালকাইল মূলক, এটা ধরেন CH3 যদি হয়, এটা বাকিটাতে C2H5 হতে পারে। পরে উদাহরণ দিয়ে ক্লিয়ার করবো। কিন্তু কথা হচ্ছে এখানে জিনিসটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে যে অ্যালকাইল মূলকটা আছে সে নিজের সাথে নিজেটা তৈরি করতে পারে, সে আবার নিজের সাথে অন্যটার একটা তৈরি করতে পারে, যেখানে আমরা এখানে এটা পাচ্ছি, সে আবার এই নিজের সাথে নিজেও তৈরি করতে পারে। অর্থাৎ তার এটা ডাবল হতে পারে, এটারও ডাবল হতে পারে, এবং একই সাথে তারা ক্রস রিঅ্যাকশনও করতে পারে। এবং আমরা 3 ধরনের পসিবল অ্যালকেন দেখতে পাই, এবং আলটিমেটলি সোডিয়াম হ্যালাইড তৈরি হয়। তো এই জন্য যে জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমার উডস বিক্রিয়াতে জন্য আমাদের 3টা পসিবল কম্পাউন্ড হওয়া পসিবল, 3 পসিবল কম্পাউন্ডস। তাই এই বিক্রিয়াটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, কারণ আমরা HSC লেভেলে এটাকে অতটা ডিটেল পড়ি নাই। তো অনেকে হয়তো পড়ে থাকতে পারেন, কিন্তু এখানে জিনিসটা এক্সাম্পলে দেখি, CH3X, তারপর এখানে আমাদের এটা C2H5, রাইট? এখানে ছোট্ট ভুল আছে, এটা CH2 হবে। তো এরপর আমরা আলটিমেটলি যেটা হচ্ছে দেখেন CH3X সোডিয়াম, এবং আলটিমেটলি আমার আরেকটা মূলক হলো C2H5X। তো আমি আবার বলছিলাম সে নিজের সাথে নিজে করবে, তার মানে আমার আলটিমেটলি কি হয়েছিল, আমার এখানে মধ্যে CH3 তৈরি করবে। তারপর আমার কি হলো, এরপর আমার C2H5 সে আবার ডাবল তৈরি করবে, C2H5 তৈরি করবে, এবং এরপর আলটিমেটলি কি হচ্ছে, সে আবার সোডিয়াম হ্যালাইড তৈরি করবে, কিন্তু তার আগে সে হচ্ছে আবার ক্রস রিঅ্যাকশন করবে, তার মধ্যে আমরা পাচ্ছি C3H8, কারণ একটা দুইটা মিলে 3টা হবে। তো এখন জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেখানে হচ্ছে কেবল যে অনেকের মাথায় থাকে যে উডস বিক্রিয়া মানে ডাবল হওয়ার বিক্রিয়া, তা কিন্তু না। উডস বিক্রিয়ার মধ্যে আপনার ক্রস সেকশনে হতে পারে, এবং সেটা ডিপেন্ড করে আপনি তার সাথে কি ধরনের অ্যালকাইল মূলক যুক্ত করতেছেন। একই ধরনের অ্যালকাইল মূলক যুক্ত করলে আপনি এই ধরনের বিক্রিয়ার প্রোডাক্ট পাবেন, কিন্তু একই ধরনের না যুক্ত করলে আপনি এই ধরনের বিক্রিয়ার প্রোডাক্ট পাবেন না, আপনার বিভিন্ন ধরনের উৎপাদ আসবে। তাই এই বিক্রিয়াটা আমাদের অ্যাডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি এটাকে, এখন আমরা যদি উডস ফিটিক বলে একটা বিশেষ বিক্রিয়া আছে, এখন আমরা বলি ফিটিক বিক্রিয়াটা কি? ফিটিক বিক্রিয়া হচ্ছে আসলে আমার অ্যালকাইল মূলক যে কোনো একটা জায়গায় আমি অ্যারাইল মূলকও দিতে পারি, এবং আমি চাইলে দুটাকে অ্যারাইল মূলক দিতে পারি। এটাও একটা উডস বিক্রিয়া, কিন্তু এটাকে বলে ফিটিক বিক্রিয়া, কারণ এই গ্রুপটার একটা নাম হচ্ছে ফিটিক, বা আমাদের ফিনাইল গ্রুপের সাথে যখন আমি বিক্রিয়া করব তখন তাকে আমি বলবো উডস ফিটিক বিক্রিয়া। তো এই ক্ষেত্রে আমাদের এটা এখানে আমার টলুইন তৈরি করা একটা খুব সহজ প্রক্রিয়া, কিন্তু উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা করতে পারতেছি। তো আপনাদেরকে যদি কেউ যদি কখনো প্রশ্ন থাকে যে আমার অ্যালকাইল হ্যালাইড থেকে আমি কেমনে টলিউন তৈরি করতে পারি, অ্যালকাইল হ্যালাইড থেকে টলিউন তৈরি করার প্রক্রিয়া আপনি ফিডেল কাপ অ্যালকাইলেশন দিয়ে করতে পারতেছেন, কিন্তু তার চেয়ে সবচেয়ে এই প্রক্রিয়াটা অনেক বেশি সহজ। আপনার উডস ফিটিক বিক্রিয়া আপনি সহজেই করতে পারবেন। আপনার কখনো যদি ডাইফিনাল তৈরি করতে হয়, অনেক সময় অনেকগুলো ভর্তি পরীক্ষা ডাইফিনাল ডিরেক্টলি তৈরি করতে বলে, তখন অনেক ভাবে হাই এটা তো কঠিন একটা যৌগ, এটা আমি কিভাবে বানাবো?
কিন্তু আপনি কিন্তু উডস-ফিটিক বিক্রিয়া দিয়ে খুবই সহজে ডাইফিনাইল যৌগটা তৈরি করতে পারবেন। সো আপনার বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য এই উডস-ফিটিক বিক্রিয়াটাও কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর এর কাছাকাছি বিক্রিয়ার আগে আমরা একটু চলে আসবো এই বিক্রিয়াটা দেখতেছি। এই বিক্রিয়াটা হচ্ছে আমার বেনজিন প্রস্তুতি বিক্রিয়া। বেনজিন প্রস্তুতি এই স্পেসিফিক ওয়েতে আমি কিন্তু অ্যালকেনও তৈরি করি, সেই জন্য আমার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটাকে বলতেছি আমি একটি গ্রিগনার বিকারকের সাহায্যে বিক্রিয়া। গ্রিগনার বিকারকের সাহায্যে আমি অ্যালকেন তৈরি করি। আমি প্রথমে একটু কিছুটা এটাকে ফিনাইলমূলক দিয়ে একটু কনফিউজিং একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করতে চাইছি, কিন্তু আসলে এটা আমাদের অ্যালকেনের পড়াশোনা, কিন্তু এটা হচ্ছে তাদের ডিটেইল প্রয়োগ। যাই হোক, এখন কথা হচ্ছে গ্রিগনার বিকারক কি। আমাদের গ্রিগনার রিয়েজেন্ট বলতে কাকে বুঝবো, রাইট? তো গ্রিগনার রিয়েজেন্ট হচ্ছে আপনাদের এইচএসসি সিলেবাসে পড়ে থাকবেন এবং আপনাদের সবসময় খুব গুরুত্বপূর্ণ একটা যৌগ। এটা হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যারাইল বলতে আমার ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তাদেরকে আমি বলবো গ্রিগনার বিকারক। এরা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। এটাকেও আমি গ্রিগনার বিকারক বলবো, এটাকে আমি গ্রিগনার বিকারক বলবো। গ্রিগনার বিকারককে যদি আমি পানি যোগ করি তার থেকে আমার কিন্তু খুব সহজে অ্যালকেন তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটা বোঝার উপায়টা হচ্ছে পানি বলতে কি, পানি হচ্ছে H+ আর OH-, রাইট? এখানে যেটা ঘটে সেটা হচ্ছে এই H+ গিয়ে এই ম্যাগনেসিয়াম হ্যালাইডকে প্রতিস্থাপন করে ফেলে। আমার যে আর ম্যাগনেসিয়াম হ্যালাইড, দেখেন এখানের মধ্যে যে জিনিসটা ছিল এটা ছিল কি পোলার অংশ, সেটা হচ্ছে নন পোলার অংশ, এবং আমার এখানের মধ্যে দেখি H+ আর OH- আছে। তো আমার এখানে যেটা ঘটতেছে এই H+ গিয়ে এটা জায়গাটা নিয়ে নেবে। H+ এই জায়গাটা যদি নিয়ে নেয় তাহলে যেটা হচ্ছে এখানে RH তৈরি হবে এবং আমার বাকি থাকে কি হাইড্রোক্সিল মূলক ম্যাগনেসিয়াম হ্যালাইড মূলক। এই তাদের মধ্যে ধাক্কাধাক্কির মাধ্যমে আমার তৈরি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। সত্যি কথা বলতে গেলে এই বিক্রিয়ার মেকানিজমটা অনেক বেশি ডিটেইল একটা মেকানিজম, এবং মেকানিজমটা আপনাদের এই অ্যাডমিশনের জন্য কোনোভাবেই দরকার নেই, কিন্তু জিনিসটা আপনাদের বোঝার দরকার সেটা হচ্ছে আমি খুবই সরলভাবে এটা বোঝার জন্য বোঝানোর চেষ্টা করেছি। এটা যে সবসময় টোটালি অ্যাকুরেট তা না, কিন্তু এটা ডিটেইল মেকানিজম অনেক বেশি জটিল, কিন্তু সহজভাবে বোঝানোর বিষয়টা হচ্ছে H+ এই জায়গায় চলে আসে এবং ম্যাগনেসিয়াম হ্যালাইডটা থাকে, ওটার সাথে OH যুক্ত হয় এবং আলটিমেটলি আমি অ্যালকেন পেয়ে যাচ্ছি। এবং এই প্রক্রিয়া এটা খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে, এখানে যতটা কার্বন সংখ্যা, এখানে যদি n সংখ্যা কার্বন থাকে, এখান থেকে যে অ্যালকেন তৈরি হচ্ছে সেটা তো কিন্তু কার্বন সংখ্যা n, তার মানে এখানে এই প্রক্রিয়ায় কার্বন সংখ্যা সমান থাকতেছে। এই জিনিসটা আপনাদের ভর্তি পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। আবার অ্যালকিন থেকে আমি তৈরি করতে পারি। অ্যালকিন থেকে তৈরি করতে গেলে যেটা ঘটবে সেটা হচ্ছে আমি যদি অ্যালকিনকে আমি এখানে তাকে বিজারণ করি নিকেল ক্যাট চূর্ণের মাধ্যমে, আমরা এভাবে অ্যালকেন তৈরি করতে পারি। এই প্রক্রিয়াটা আপনার 9-10 বা বিভিন্ন জায়গায় পড়ছেন, সেটা হচ্ছে আপনার বনস্পতি ঘি থেকে ডালডা তৈরি করা, বনস্পতি তেল থেকে ডালডা তৈরি করা, মানে আমি একটা অসম্পৃক্ত যৌগ থেকে সম্পৃক্ত তৈরি করতেছি। তো এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত তৈরি করা বা একটা স্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি করার একটা মেকানিজম বা একটা প্রক্রিয়া। এবং এখানে নিকেল চূর্ণ ব্যবহার করি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। নিকেল চূর্ণ এই বিক্রিয়া সহ নানা ধরনের অসম্পৃক্ত যৌগকে সম্পৃক্ত করার ক্ষেত্রে নিকেল চূর্ণ প্রায় সময় আপনি ব্যবহার করে দেখবেন, তাই নিকেল চূর্ণ দেখলে মোটামুটি আপনি শিওর হয়ে যাবেন যেটা হচ্ছে অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত করার কোনো একটা প্রক্রিয়া। এরপরে যে বিষয়টা আছে সেটা কোক সংশ্লেষণ। কোক সংশ্লেষণ বোঝার জন্য যেটা বলতে হবে সেখানে মধ্যে হচ্ছে আপনার এটা হবে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। তড়িৎ বিশ্লেষণ এবং ইলেকট্রোকেমিস্ট্রি, আমরা ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে যাব, কিন্তু তার আগে যেটা বলছি সেটা হচ্ছে কোনো জায়গায় ইলেকট্রিসিটি পাস করার মাধ্যমে যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয় তাকে বলা হয় ইলেকট্রোলাইসিস, মানে ইলেকট্রিসিটি এনার্জিতে সাহায্যে আমি লাইসিস করতে। এবং এখানে সবসময় একটা রিঅ্যাকশন ঘটবে, এবং এখানে যেটা মাথায় রাখবেন সেটা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, অ্যানোডে সবসময় জারণ ঘটবে এবং ক্যাথোডে সবসময় বিজারণ। এই জিনিসটা আপনার সবসময় কনস্ট্যান্ট একটা জিনিস, যে আপনার অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ, যেটা মানে ইলেকট্রোকেমিস্ট্রি ইলেকট্রোলাইসিস সব ক্ষেত্রে এই জিনিসটা মোটামুটি ভাবে কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, আমরা আসি এবার বিক্রিয়াতে। বিক্রিয়াটা একটু কঠিন বলতে এটা মেইন প্রক্রিয়াটা হচ্ছে আপনি যেখানের মধ্যে আগে সোডিয়াম লবণ যেটা ইউজ করলেন যে অ্যাসিটিক অ্যাসিডের, সেক্ষেত্রে একটা পানি যোগ করে তড়িৎ বিশ্লেষণ করছেন, কিন্তু এখানে বিষয়টা অনেক জটিল। আপনার এই বিষয়টা একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যতটা কার্বন থাকবে, n কার্বন থাকলে আমরা অ্যালকেনটাকে দেখি n কার্বন হবে, কিন্তু এখানে একটু মেকানিজম আছে, কারণ এখানে একটু জটিলভাবে বিক্রিয়াটা ঘটে। বিক্রিয়ার প্রসিডিউরটা আপনাকে ভেঙে বোঝাই। দেখেন, এটা CH3COO- টা আলাদা হয়ে গেছে। আমরা যদি চিন্তা করি CH3COO
CH3 C ডাবল N এটাকে একটা ভাঙি, তো এই অংশটা হচ্ছে নেগেটিভ, এই অংশটা পজিটিভ। ক্যাটায়নটা ক্যাথোডের সাথে থাকলো, অ্যানায়নটা অ্যানোডের সাথে থাকলো। এবং অ্যানোডে আমরা কি বলি, অ্যানোডে সবসময় জারণ করবে, মানে ইলেকট্রন ছাড়বে। দেখেন এখানে ইলেকট্রনের মোট চার্জ হচ্ছে কত, একটার -1, দুইটার চার্জ হচ্ছে 2 মাইনাস, বা ইলেকট্রনের চার্জ হচ্ছে 2 -2। এখন কথা হচ্ছে তাকে যদি ব্যালেন্স আউট করতে হয় পাশে 0 চার্জ হওয়ার জন্য, তাকে দুইটা ছেড়ে দিতে হবে ইলেকট্রন, বা এদিকে দুটো ইলেকট্রন দিতে হবে, বা এদিকে দুটো ইলেকট্রন বিয়োগ হওয়া একই কথা। তার মানে এই মাইনাসটাকে মিনিমাইজ করার জন্য তাকে দুটো ইলেকট্রন ছেড়ে দিতে হবে। তাই আমরা দেখতে পাচ্ছি সে দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এবং এখান থেকে যেটা ঘটছে সেটা হচ্ছে এখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে, তাহলে দুইটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে, এবং এখানে CH3 ছিল দুইটা, আমরা পাচ্ছি দুইটা CH3। এরপর এই দুটো ইলেকট্রন যেটা ছেড়ে দিচ্ছে সেটা কাউকে নিতে হবে। আমি সে বারবার বলছি যে আমার সোডিয়াম প্লাসটা কি আছে ক্যাথোডে, ক্যাটায়নটা কোথায় আছে, ক্যাটায়নটা আছে আপনার ক্যাথোডে। তো এই সোডিয়াম প্লাস যখন ইলেকট্রন গ্রহণ করে সে সোডিয়াম তৈরি করে, এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সোডিয়ামটা পানির সাথে বসে থাকে না, এই সোডিয়ামটা পানির সাথে বেশ ভালো লেভেলে সংঘর্ষ করে এবং সে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। এটা এই জন্য খুব গুরুত্বপূর্ণ, হাইড্রোজেনের বুদবুদ পাওয়া যায়। এই প্রক্রিয়ায় আমি অ্যালকেন তৈরি করতে পারি। এখানে যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ঘটবে। এখানের মধ্যে কার্বন সংখ্যা সমান থাকবে, এবং এখানের মধ্যে অ্যানোডের জারণ ও ক্যাথোডের বিজারণ ঘটবে। এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সবসময়। আমরা এখন অ্যালকেনের নানা ধরনের বিক্রিয়া দেখব। বিক্রিয়াগুলো খুবই সিম্পল। ফার্স্ট হচ্ছে ক্লোরিনেশন, ক্লোরিন যোগ করা। তো এখানে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ক্লোরিন নরমালি অ্যালকেনকে আবার একটা বলা হয়, অ্যালকেনকে অনেক সময় বলা হয় প্যারাফিন। প্যারাফিন কেন বলে, প্যারাফিন শব্দের মানে হচ্ছে যার প্রতি উপর অ্যাট্রাকশন নেই। অ্যালকেন হলো একটা সম্পৃক্ত যৌগ, মানে তার সবকিছু বন্ড সম্পৃক্ত হয়ে গেছে। অ্যালকেন সহজে বিক্রিয়া করতে চাইবে না, তাকে বিক্রিয়া করতে গেলে আমাকে অনেক অনেক বেশি তাকে কোনোভাবে প্রেশারাইজ বা কোনো তাকে মানে বলা যায় যে সে বিক্রিয়া করতে চায় না। কোনো মানুষ যদি দুষ্টামি মানে যদি খুবই গোয়ার হয় কোনো বাচ্চা, তাকে যদি কোনো কিছু বাধ্য করতে হয়, কিছু করতে জোর করতে হয়, তাহলে তাকে নিশ্চয়ই সেভাবে তাকে তার against অ্যাকশন নিতে হয়। একইভাবে অনেকটা তাকে এইরকম যে অ্যালকেন প্যারাফিন সে নরমাল বিক্রিয়া করবে না, তাকে যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করাইতেই হয় তাকে প্রচন্ড লেভেলে সূর্যালোক বা ইউভি লাইট, এটাকে HMU দ্বারা আমি লাইট এনার্জি বুঝাইছি, যেটা সূর্যালোক হতে পারে, ইউভি লাইট হতে পারে। এটা মেইনলি ইউভি লাইট হয় নরমালি, সূর্যালোকে যদি ইউভি লাইট থেকে সেটা হবে, এবং সেটা হচ্ছে এটা হচ্ছে চেইন রিঅ্যাকশন। এই বিক্রিয়াটাকে আমি বলবো চেইন রিঅ্যাকশন, কারণ এটা একবার শুরু হয়ে গেলে কন্টিনিউ করতে থাকবে, এবং আলটিমেটলি আমরা প্রথমে একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, কারণ এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, পরে 8টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, পরে 8টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। আমি যদি ভেঙে দেখাই CH4, যদি একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় তাহলে একটা হাইড্রোজেন কমে গেছে, ওই জায়গায় কি আসলো, আর কি যেটা ক্লোরিন আসলো। এখন আমার যদি 8টা হাইড্রোজেন চলে যায়, ওই জায়গায় যদি 8টা ক্লোরিন আসে CH2Cl2, ওই জায়গায় যদি 8টা ক্লোরিন আসে তাহলে হবে CHCl3, রাইট? তো এইভাবে আমরা বুঝতে পারতেছি যে এরপর আবার যদি ক্লোরিন আসে সেটা হবে CCl4। তো আমি যদি বিক্রিয়াটা এই পর্যায়ে শেষ করে দিই, মানে আমি যদি মৃদু সূর্যালোক বা আমি যদি ইউভি লাইটে সরাই ফেলি, তাহলে একটা ধাপে শেষ হয়ে যাবে বিক্রিয়াটা। এটা একটা মাথায় রাখতে হবে যে এক ধাপে শেষ হয়ে গেলে আমরা এই অ্যালকাইল হ্যালাইডকে নানা ধরনের পরবর্তী কোনো বিভিন্ন বিক্রিয়ায় কাজে লাগাতে পারি। তো অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরির জন্য আমরা অল্প সূর্যালোক ইউজ করলে, বা আমি যদি সূর্যালোককে সরাই ফেলি বা অল্প সময় দিই, তাহলে আমি কিছু অ্যালকাইল হ্যালাইড পেতে পারি, এবং অ্যালকাইল হ্যালাইডটাকে পরবর্তী নানা ধরনের প্রক্রিয়ার জন্য সেটা গুরুত্বপূর্ণ। এবং নিচের উদাহরণটা দিলাম যে নিয়ন্ত্রিত বিক্রিয়া যখন ঘটে, আমি একটু মুছে দিই তাহলে এটা ক্লিয়ার হবে। আমরা দেখতে পাচ্ছি নিচের বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি নিয়ন্ত্রিত বিক্রিয়া। নিয়ন্ত্রিত বিক্রিয়া কি হচ্ছে? নিয়ন্ত্রিত বিক্রিয়া হচ্ছে আমরা এই সূর্যালোকে কম দিয়ে, আমরা যদি সূর্যালোকে এখানে কম দেই তাহলে আমার এই বিক্রিয়াটা হতে পারে, অথবা আমি যদি এই ক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে সূর্যালোক দিয়ে সরাই ফেলতে পারি, অথবা যে কাজটা করতে পারি যে নিয়ন্ত্রিত বিক্রিয়ার ক্ষেত্রে আমি আয়রন ক্যাটালিসিস ইউজ করতে পারি এবং অতিরিক্ত তাপমাত্রা দিতে পারি। আয়রন দিলে তার আসলে চেইন করার মতো ক্ষমতা থাকে না, এত বেশি কন্টিনিউয়াস প্রপাগেশন বা কন্টিনিউয়াসলি বিক্রিয়া করার মতো তার অবস্থা থাকে না, তাই আমরা মোটামুটি ভাবে CH3Cl এর মধ্যে বিক্রিয়াটা শেষ হয়ে যায়। এবং পরবর্তীতে আমরা দেখতেছি এই বিক্রিয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা হচ্ছে সূর্যালোক বা বিভিন্ন ক্ষেত্রে এখান থেকে যে আমরা অ্যালকাইল হ্যালাইডটা তৈরি করতেছি, অ্যালকাইল হ্যালাইড আমার পরবর্তী বিক্রিয়া বা অন্যান্য যৌগ তৈরি করতে খুব বেশি দরকার। অন্যান্য যৌগ তৈরিতে এই অ্যালকাইল হ্যালাইডটাকে আমরা পরবর্তীতে অনেকভাবে ব্যবহার করে থাকবো। একইভাবে এই বিক্রিয়াটাও এভাবে ঘটে। অ্যালকেনের একটা জিনিস সেটা একটু আনকনভেনশনাল, সহজে ঘটে না, এটা হচ্ছে জারণ বিক্রিয়া ঘটতে পারে। সেটা হচ্ছে অ্যালকেনকে যদি তীব্র জারণ দিই সেক্ষেত্রে এজেন্ট হবে KMnO4 এবং KOH, মানে একটি অ্যালকালাইন মিডিয়াম বা একটি
ক্ষারীয় মাধ্যমে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওটা জারক, রাইট, সে অন্যকে জারিত করে। তো জারিত করলে কি হবে, জারণ করা মানে অক্সিজেন যোগ করা বা হাইড্রোজেন সরাই ফেলা। তাহলে আমি এখানে অক্সিজেন যোগ করতেছি, রাইট, তো অক্সিজেন যোগ করতেছি এবং হাইড্রোজেন সরাই ফেলতেছি, তো C+H তৈরি করতে পারি। এবং একই সাথে CH3 KMNO4H2 যদি মৃদু জারণ করি সেটা অ্যালডিহাইডে শেষ হয়ে যায়, এটাকে আবার জারণ করলে C+H। তো আমার যদি অ্যাসিড তৈরি করতে হয় তাহলে আমি মৃদু জারক ইউজ করবো, তীব্র জারক ইউজ করবো, আর যদি আমার অ্যালডিহাইড তৈরি করতে হয় তাহলে আমি মৃদু জারণ করবো। তাই আমার যখন যেটা দরকার হয় সেই অনুসারে আমি জারণ করবো। হাইড্রোজেন অপসারণ এক প্রকার জারণ, কিন্তু এখানে কিন্তু একটা বিশেষ প্রক্রিয়া ঘটবে। কপার হচ্ছে খুবই 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 ভালো হাইড্রোজেন অপসারণ করতে। যেহেতু হাইড্রোজেন অপসারণ করতে খুবই ওস্তাদ, আমরা মনে রাখবো নানা ধরনের হাইড্রোজেন অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কপারকে ব্যবহার করবো। নিকেলকে যেমন আমরা ব্যবহার করি নানা ধরনের অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত যৌগ তৈরি করতে, একইভাবে হাইড্রোজেন অপসারণ হচ্ছে কপার হচ্ছে হাইড্রোজেন অপসারণ ওস্তাদ। নিকেল যেটা করতে ওস্তাদ, কপার হচ্ছে তার উল্টাটা করতে ওস্তাদ। তো এই বিষয়টা আমার মাথায় রাখতে হবে। কপার দিলে হাইড্রোজেন সরে যাবে, আমি একইভাবে আমি অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করতে পারবো, অ্যালকিন থেকে অ্যালকাইন তৈরি করতে পারবো। এটা আমাদের নানা ধরনের পারস্পরিক রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ। এরপর সবার শেষে যে বিক্রিয়াটা নিয়ে আলোচনা করবো, যে রিফর্মিং বা অ্যারোমেটিকরণ বিক্রিয়া, সেটা হচ্ছে এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায়, যে আমি যদি এটা হচ্ছে একটা অ্যালিফেটিক যৌগকে অ্যারোমেটিক তৈরি করতে বলে, মানে একটা অ্যালিফেটিক অ্যালকেন থেকে আমার অ্যারোমেটিক যৌগ তৈরি করতে বলে বিভিন্ন ভর্তি পরীক্ষায়, বুয়েট ভর্তি পরীক্ষায় বা চুয়েট ভর্তি পরীক্ষায় এটা প্রায় সময় বলা হয়, যেটা অ্যালিফেটিক যৌগ আমি অ্যারোমেটিক যৌগ কেমনে বলবো। তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই তাপমাত্রায় এই গুঁড়াটা মিশাই দিলে যেটা ঘটবে, যে ক্রোমিয়াম অক্সাইড, ভ্যানাডিয়াম অথবা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড অথবা অ্যালুমিনিয়াম মিশ্রণ, নরমালি যেটা ইউজ করে অ্যালুমিনিয়ামটাই বেশি ইউজ করা হয়। এবং অতিরিক্ত চাপে আমি একটা অ্যালিফেটিক হেক্সেনকে আমি চাইলে তাকে হেক্সেন 1 প্রথমে যেটা করছে সেটা একটু খেয়াল করে দেখেন। প্রথমে কিন্তু তার একটা দ্বিবন্ধন তৈরি হয়েছে, এই অংশটা দ্বিবন্ধন তৈরি হয়েছে, রাইট। তার মানে হচ্ছে আমার হাইড্রোজেন একটা জায়গা থেকে অপসারিত হয়েছে, এটাকে চক্রীয়ভাবে চলতে থাকবে, প্রথমে একটা হলো, তারপর একটা হলো, তারপর একটা হলো। তো ওইটা করার আগে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, একটা করলে সে থাকতেছে না। আমার প্রথম কথা হচ্ছে এইখানে যে ডাবল বন্ড হয়েছে, এই ডাবল বন্ডটাকে ভেঙে যদি এখানে একটা চক্র তৈরি করতে পারি, সেটাই করছে। চক্রীয়করণ একটা নির্দিষ্ট চাপ দেওয়ার পরে আমার তাপমাত্রা প্রথমে বেশি দেবো, তখন চাপ বেশি দিব, তখন সেটা চক্র তৈরি করে ফেলে। আমরা মোটামুটি রিঅ্যাকশনের মধ্যে দেখবো যে অতিরিক্ত তাপমাত্রাকে একটা মিডিয়াম চাপে নিয়ে আসলে বিক্রিয়া সবসময় একটা সাইকেল গঠন করার একটা টেন্ডেন্সি থাকে। এটা আমরা অনেক ধরনের বিক্রিয়া দেখবো। এবং একই ক্ষেত্রে আমরা দেখবো যে আমরা যদি এই অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে ব্যবহার করি এবং হাইড্রোজেন বিচ্যুতি করা, যে বিক্রিয়াটা ঘটবে, অ্যালুমিনিয়াম অক্সাইড হাইড্রোজেন বিচ্যুতিতে খুবই ওস্তাদ। এবং এই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে আমার আলটিমেটলি বেনজিন তৈরি হবে। তো আমার এটা হেক্সেন থেকে বেনজিন তৈরি করা বা অ্যালিফেটিক থেকে অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি করার জন্য এই বিক্রিয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিচে হেপটেন দিয়ে দেখালাম যে আমরা চাইলে হেপটেনকে যদি করি তাহলে টলিউইন পাবো। তো আমাকে যদি বলা হয় যে এই পরীক্ষার জন্য এই দুইটা বিক্রিয়া খুব বেশি গুরুত্বপূর্ণ, যদি যখন আমাকে প্রশ্ন বলবে যে আমার যদি বলে অ্যালকেন থেকে আমি কি তৈরি করব, অ্যালকেন থেকে আমাকে বেনজিন অথবা টলুইন যদি তৈরি করতে বলে, তখন আমি যে বিক্রিয়া করব, আমরা রিফর্মিং বা অ্যারোমেটিকরণ বিক্রিয়া নিব। ওখানে অতিরিক্ত তাপমাত্রা মাঝারি আকারে প্রেসার দিব, এবং মাথায় রাখবো প্রেসারটা ইউজ করবো আমার চক্রীয়করণের ধাপের প্রেসারটা মূলত ইউজ করা হয়, বেশি প্রেসারটা। এবং আলটিমেটলি এটা গ্র্যাজুয়ালি বিক্রিয়াটা ঘটবে, ধীরে ধীরে বিক্রিয়াটা ঘটে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, আমি যদি হেক্সেন ব্যবহার করি তাহলে বেনজিন তৈরি হবে, আর যদি হেপটেন ব্যবহার করি তাহলে টলুইন তৈরি হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর এখানে যেটা হচ্ছে কার্বন সংখ্যা অপরিবর্তিত থাকবে, এখানে 6টা কার্বন, এখানে কিন্তু 6টা কার্বন, এখানে 7টা কার্বন, এখানে কিন্তু 7টা কার্বন। তো এই বিষয়টা মাথায় রাখলে আমাদের অ্যাডমিশনে বিভিন্ন প্রবলেম সলভ করা আমার জন্য ইজি হয়ে যাবে। তো অ্যালকেনের প্রস্তুতি গেলে এখন আমরা অ্যালকেনের প্রস্তুতি নিয়ে পড়াশোনা করবো। তো এখানে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত, অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। তো প্রথম উপায় হলো আমি তাকে নিরোধন করে তৈরি করতে পারি। নিরোধন করে কিভাবে তৈরি করতে পারি? প্রভাবকীয় নিরোধন। আমরা এখানে একটা বিশেষ একটা প্রভাব ব্যবহার করবো। দুই ক্ষেত্রে দুইটা ভিন্ন প্রভাব। আমি যদি অ্যালুমিনিয়াম ব্যবহার করি তাহলে সেটা এক ধাপে ঘটবে, যদি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, যেটা ঘন সালফিউরিক অ্যাসিড মাথায় রাখতে হবে, তখন হচ্ছে আমার সেটা দুই ধাপে ঘটবে। তো যখন আমি যদি হালকা বা আমরা যদি মানে হালকাভাবে বিক্রিয়া এক ধাপে করতে চাই, তাহলে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করবো, একটা নির্দিষ্ট তাপমাত্রা, অতি উচ্চ তাপমাত্রা দেখবো, কারণ আমাদের মোটামুটি নিরোধন বিক্রিয়াগুলো বেশিরভাগ সময় উচ্চ তাপমাত্রায় ঘটে। এবং আপনার পানিটা সরাই ফেলা বিক্রিয়া, এখানে যেটা ছিল, এখানে পানিটা যদি চলে যায় তাহলে আলটিমেটলি আপনার বিক্রিয়া CH3 CH CH2 থাকে। তো এই ক্ষেত্রে এইভাবে বিক্রিয়াটা হচ্ছে আমার পানিটা চলে যাচ্ছে।
দ্বিতীয়ত যে জিনিসটা থাকে সেটা আমি যদি H2SO4 বা HCpO4 দ্বারা করি, এখানে যেটা মাথায় রাখতে হবে, যেটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ, আমার পানি চলে যাবে এবং এই বিক্রিয়া আমি ব্যবহার করছি H2SO4। এখানে প্রথম ধাপের বিক্রিয়া যেটা ঘটবে, আমি 100 ডিগ্রি তাপমাত্রা বা পানির বয়লিং পয়েন্টের সমান একটা তাপমাত্রা রাখবো। মনে রাখবো আমরা হচ্ছে এই নিরোধন বা পানি মুক্তকরণ প্রক্রিয়া প্রথমে আমি পানির বয়লিং পয়েন্ট সমান তাপমাত্রা রাখবো। তারপর যেটা ঘটবে সেটা হচ্ছে RCH2 এবং পানিটা চলে যাবে এবং পানির জায়গায় পুরো সালফিউরিক অ্যাসিডটা চলে আসবে। সালফিউরিক অ্যাসিডটা ভিন্নভাবে আসবে, সেটা হলো H2SO4 না এসে সে আসবে H2OSO3 আকারে, মানে H2SO4 এটা ঘুরে ফিরে লিখতে আসলে H2SO4 হয় এবং পাশে Hটা আশেপাশে আছে এবং পানিটা বের হয়ে গেল। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই জিনিসটা তো দেখতে পাচ্ছি, তো এখানে যদি আমি এটা পরবর্তীতে আবার বিক্রিয়া করি এই অংশটাকে, তখন হচ্ছে আপনার H2SO4টা চলে যাবে এবং H2SO4 যদি চলে যায় তাহলে আলটিমেটলি আমার অ্যালকিনটা তৈরি হচ্ছে। এটা দুই ধাপে করবে, প্রথমবারের চেয়ে দ্বিতীয় ধাপে আমার তাপমাত্রা একটু বেশি হবে, কারণ পুরোপুরি ভাবে H2SO4 কে বের করতে গেলে তাকে আবার পুনরায় উৎপাদন করতে গেলে আবার রিজেনারেট করতে গেলে আমার তাপমাত্রা একটু বেশি লাগবে, তাই আমাদের এই বিক্রিয়াটাও ইম্পর্টেন্ট। এরপরে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে সন্নিহিত ডাইহালাইডকে কিভাবে তৈরি করতে পারি। মাথায় রাখতে হবে সন্নিহিত ডাইহালাইড কাকে বলে। সন্নিহিত ডাইহালাইডের একটা নাম হলো ভিসিনাল ডাইহালাইড। যদি তারা পাশাপাশি থাকে তাকে বলা হয় ভিসিনাল ডাইহালাইড, আর যদি তারা একই কার্বনের দুই সাইডে থাকে তাকে বলা হয় জেমিনাল ডাইহালাইড। এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, তাহলে আপনারা খুব ইজিলি বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবেন। এরপর আস্তে আস্তে আমরা অ্যালকাইল হাইড্রাইড থেকে সাইজ অফ রুট নিয়ে ফলো করব এবং আমরা এভাবে বিভিন্নভাবে অপসারণ করব। এবং সাইজ অফ রুটকে বলে বিটা অপসারণ। বিটা বোঝা যায় কার্বনের বিটা কার্বন কাকে বলে একটু বোঝা দরকার। আমাদের কার্বনের সাথে যার সাথে হ্যালোজেন মূলকটা আছে সেটা হলো আলফা কার্বন, তার সাথে যে হাইড্রোজেন আছে সেটা আলফা হাইড্রোজেন, এবং ফসের যে কার্বন সেটা হলো বিটা কার্বন। তাহলে এটা যে আলফা কার্বন, এটা হলো বিটা কার্বন, তার সাথে যে হাইড্রোজেন আছে সেটা হচ্ছে বিটা হাইড্রোজেন। তো তাহলে এখান থেকে হাইড্রোজেন যাবে, রাইট? তো এইভাবে ঠিক আছে, আমার এখানে কিন্তু এখান থেকে হাইড্রোজেন গেছে এবং এখান থেকে হাইড্রোজেন গেছে এবং এই হ্যালোজেনটা চলে গেছে, এবং হ্যালোজেনটা চলে যাওয়ার ফলে যেটা ঘটলো সেটা হচ্ছে আমার পটাশিয়াম হ্যালাইড তৈরি করলো এবং পানি তৈরি করলো। কিন্তু এখান থেকে অপসারণ করলো সেটা হচ্ছে বিটা কার্বন থেকে অপসারণ করলো। এখানে আমরা দেখি এটা যদি আলফা কার্বন হয় এটা হলো বিটা কার্বন এবং এটা হলো বিটা কার্বন। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে মার্কনিকভে যেমন তেলে মাথায় তেল দেওয়া হয়, যেমন যেটাতে বেশি আছে সেটা তারা যোগ করা হয়। এখানে অনেকটা এরকম গরিব থেকে বেশি নিয়ে নিব, বা যার গরিব যা কম আছে তার থেকে আরো চিনিয়ে নিব। এখানে একইভাবে যার হাইড্রোজেন কম আছে আমি তার থেকে চিনিয়ে নিচ্ছি। তো বিটা কার্বন এখানে দুইটার মধ্যেই কিন্তু হাইড্রোজেন দুইটাই কিন্তু বিটা কার্বন, কিন্তু এখানের মধ্যে হাইড্রোজেন বেশি আছে এটাতে H3 তে, কিন্তু এখানে হাইড্রোজেন কম আছে। তাহলে আমরা বলতে পারি যে খুব সহজে বলতে পারি যেখানে কম হাইড্রোজেন আছে সেখান থেকে অপসারিত করবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে অ্যালকোহলিক ব্যবহার করব। আমি যদি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস ব্যবহার করতাম তো সেখানে তৈরি হতো বিক্রিয়াটা হতো এসএন প্রক্রিয়া বা প্রতিস্থাপনে, এবং এখানে অ্যালকোহল তৈরি হতো। মনে রাখার সহজ উপায় হচ্ছে অ্যালকোহলিক দ্রবণ থেকে কখনো অ্যালকোহল তৈরি হবে না। অ্যালকোহল থেকে সবসময় অ্যালকিন তৈরি হবে, আর যদি অ্যাকুয়াস সলিউশন দিই তার থেকে সবসময় অ্যালকোহল তৈরি হবে। এরপরে প্রক্রিয়াটা খুবই সিম্পল। এরপর হচ্ছে আমরা অ্যালকাইন থেকে কিভাবে তৈরি করতে পারি। আমরা গেস করতে পারি অ্যালকাইন হচ্ছে ত্রিবন্ধন, অ্যালকিন হচ্ছে দ্বিবন্ধন, তাহলে নিশ্চয়ই এখানে হাইড্রোজেন যুক্ত করতে হবে, রাইট? তো আপনাদের বেসিকটা ঠিক আছে। আমরা এর আগে যেমন অ্যালকিনের সাথে হাইড্রোজেন যোগ করে অ্যালকাইন তৈরি করছি, এখানে একইভাবে আমরা নিকেল চুনের বারবার বলছি অসম্পৃক্ত যৌগ থেকে অসম্পৃক্ত যৌগ তৈরি করতে খুবই কার্যকরী, এবং তাকে যদি আবার দেই তাহলে সেটা এভাবে করবে। কথা হচ্ছে আমার তো দরকার অ্যালকিন, তাহলে কি করতে পারি? তাহলে এই প্রভাবকের প্রক্রিয়াকে আমার কি করতে হতে পারে, একটা পর্যায়ে গিয়ে তার থামাই দিতে হবে না তার প্রভাবকের প্রক্রিয়াটা। তখন আমরা প্রভাবক বিষ ব্যবহার করবো। প্রভাবক বিষ ব্যবহার করবো এই জন্য যাতে বিক্রিয়াটা এই ধাপে গিয়ে শেষ হয়ে যায়। আমার দরকার এতটুকু গিয়ে যদি আমার প্রভাবন ক্ষমতাকে একদম বন্ধ করে দিতে হয়, আমার এই বিক্রিয়াটা এখানে গিয়ে থামাই দিতে হয়, তখন আমি প্রভাবক বিষ বেরিয়াম সালফেট এবং প্যালাডিয়ামের মিশ্রণটা ব্যবহার করবো। এবং এর পরের ধাপটা হলো অ্যালকিনের, আমরা পরের বিক্রিয়াটা হলো পরের উপায়টা হলো বোঝা, সেটা হচ্ছে অ্যালকিনের সংযোজন বিক্রিয়া। এবং এক্ষেত্রে কৌশলের জিনিসটা মাথায় রাখতে হবে, অ্যালকিনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, এখানে A+ এখানে ইলেকট্রোফাইল বলতে ইলেকট্রোফাইল যে ইলেকট্রন পছন্দ করে, যেটা পজিটিভ চার্জ। সবসময় আমরা এর আগে লেকচারে বলছি পজিটিভ চার্জ যারা তারা সবসময় ইলেকট্রোফাইল হয়। তো একইভাবে সে গিয়ে যদি অ্যাটাক করে, এখানে তার একটা অন্তর্বর্তী চার্জ সৃষ্টি হয় যেটাতে কার্বনিয়াম আয়ন, এবং এখান থেকে পরবর্তীতে এটা যৌগ তৈরি হয়। তো মোটামুটি ভাবে এই প্রসেসটাই হচ্ছে আপনার
ইলেকট্রোফাইল সংযোজনের বেসিক প্রসিডিওর। প্রথম কথা হচ্ছে আমার একটা ইলেকট্রোফাইল গিয়ে যুক্ত হবে, এটা কার্বনিয়াম আয়ন তৈরি হবে এবং ওখানে খুবই দ্রুততার সাথে আমার পরবর্তী ঋণাত্মক মৌলটা ঋণাত্মক আয়নটা যুক্ত হবে। এইভাবে আমরা আলটিমেটলি একটা জুট যৌগ দেখতে পাবো। তাই আমাদের মাথায় রাখতে হবে যে ইলেকট্রিক ইলেকট্রোফাইলিক যে সংযোজন বিক্রিয়াটা আছে সেটার সাথে এই বিক্রিয়ার একটা ভালো লেভেলের পার্থক্য আছে, কারণ এখানে অতটা সুস্পষ্টভাবে ইলেকট্রোফাইল সৃষ্টি হচ্ছে না, এখানে যেভাবে আমরা সুস্পষ্ট ইলেকট্রোফাইল দেখতে পাচ্ছি। তো ওইটা করতে করতে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের মার্কোনিকভ নীতি পড়তে হবে। মার্কোনিকভ নীতি মনে রাখাটা খুব সহজ হয়ে আছে, সেটা হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া। তেলে মাথায় তেল দেওয়া মানে কি, যার বেশি আছে তাকে আরো বেশি দেওয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এখানের মধ্যে এটা হলো একটি আসিমেট্রিক হাইড্রোকার্বন। কথা হচ্ছে আমাদের বুঝতে হবে আসিমেট্রিক হাইড্রোকার্বন কাকে বলে আর সিমেট্রিক হাইড্রোকার্বন কাকে বলে। আসিমেট্রিক হাইড্রোকার্বন বা আসিমেট্রিক অ্যালকিন বলতে পারি এই ক্ষেত্রে। তো আসিমেট্রিক কখন বলবো, সিমেট্রিক কখন বলবো? তো নরমালি সিমেট্রিক বোঝার জন্য আমরা সবাই ভাবি যে যদি তাকে দুইভাবে সমানভাবে ভাগ করা যায় তাকে সিমেট্রিক বলবো, যদি দুইভাবে সমানভাবে ভাগ না করা যায় তাকে সিমেট্রিক বলবো না। তো এখন আপনাদের বলতে পারেন যে ঠিক আছে তাহলে এটা কি সিমেট্রিক নাকি আসিমেট্রিক? কথা হলো ধরেন আমরা একটা বিক্রিয়া দিলাম, খেয়াল করি সিএইচ যদি একটা যৌগ আঁকি, সিএইচ CH2 এবং CH3, এই যৌগটা যদি দেখি আমি একটু ক্লিয়ার করে এখানে অপরিষ্কার, আমি যদি এখানে একটু ভালো করে রাখি CH3 CH ডাবল বন্ড CH CH2 CH3। তো আমি যদি আমার আগের আসিমেট্রি বা কোনো কিছুকে ভাগ করা যাচ্ছে না এভাবে চিন্তা করি, তাহলে যে সমস্যা হবে সেটা হচ্ছে আমি যদি এখানে একটা তল চিন্তা করি তাকে কিন্তু এইদিকে দুইটা এদিকে তিনটা, তো মনে হতে পারে এটা আসিমেট্রিক। এটা আসিমেট্রিক না, এটা কিন্তু সিমেট্রিক। সিমেট্রিক কেন? কারণ হচ্ছে দ্বিবন্ধনের সাথে যতটা যুক্ত আছে কার্বন দুটি, এখানে দ্বিবন্ধনের সাথে যুক্ত আছে এই কার্বন আর এই কার্বন, দ্বিবন্ধনের সাথে যে কার্বন যুক্ত আছে তাকেই আমার মূলত দ্বিবন্ধনের সাথে যে কার্বন যুক্ত আছে তার সাথে যতটা হাইড্রোজেন আছে তার উপর ভিত্তি করেই তাকে আসিমেট্রিক হাইড্রোকার্বন বা সিমেট্রিক হাইড্রোকার্বন কি তাকে আমি ওভাবেই তাকে ভাগ করব। তো যেহেতু এখানে দ্বিবন্ধনের সাথে যে দুইটা কার্বন যুক্ত আছে তাদের দুটাতেই হাইড্রোজেন সংখ্যা এখানেও একটা এখানেও একটা, তাই আমরা বলতে পারি সহজে এটা হলো একটা আসিমেট্রিক হাইড্রোকার্বন, সেটা একটা সিমেট্রিক হাইড্রোকার্বন। তার মানে এখানের মধ্যে মার্কোনিকভ সূত্র খাটবে না। তো মার্কোনিকভ সূত্র কেবল খাটবে দুই ক্ষেত্রে, যেখানে হচ্ছে দুইটা কার্বন যার মধ্যে দ্বিবন্ধনের সাথে যুক্ত কার্বন আছে তার সাথে হাইড্রোজেনের সংখ্যা যদি ভিন্ন হয় তখনই কেবল আমার মার্কোনিকভ সূত্র খাটবে। আমার দ্বিবন্ধনের সাথে যুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যা এখানে একটা এখানে দুইটা, এটাকে বলতে পারি আমরা একটা আসিমেট্রিক হাইড্রোকার্বন। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা সিমেট্রিক হাইড্রোকার্বন। আমার লেখার খারাপের জন্য আমি আবারও সরি, বাট আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন যে জিনিসটা হলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মনে রাখতে হবে তেলে মাথায় তেল দেওয়া। তো এখানে দেখা যায় হাইড্রোজেন বেশি হচ্ছে এটাতে, তো তার সাথে আরো হাইড্রোজেন আসবে, আর এখানে হাইড্রোজেন কম এখানে ব্রোমিন আসবে। তো বাকি প্রোডাক্ট যে হবে তা না, কিন্তু বাকি প্রোডাক্টও হবে, কিন্তু জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেটা বেশি সেখানে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, এটা অনেকটা তেলে মাথায় তেল দেওয়ার মতো। এবং মাথায় রাখতে হবে এটা কেবল আসিমেট্রিক হাইড্রোকার্বনের জন্য মার্কোনিকভ সূত্র প্রযোজ্য। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কোন যৌগের জন্য প্রযোজ্য কোন যৌগের জন্য প্রযোজ্য এটা বোঝা দরকার। তো এই ক্ষেত্রে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে বিক্রিয়াটা আয়নিক কৌশলে ইলেকট্রোফিলিক। আমরা এর আগে যেভাবে বসতে কিছুটা উদাহরণ আমরা এটার একটা কিছুটা আন্দাজ করতে পেরেছি। এবং এখানে দেখতে পারি যে ইলেকট্রোফাইল দ্বিবন্ধন যুক্ত কার্বনের যুক্ত যত 2 ডিগ্রি 1 ডিগ্রি কার্বনের তৈরি করে, তবে 2 ডিগ্রি অপেক্ষা 1 ডিগ্রি কার্বনের সাইজটা বেশি হয়। এখানে লেখাটা অনেক বেশি হয়ে গেছে, আমাদের এটা বুঝতে হবে। বুঝবো কিভাবে? বোঝার উপায়টা হলো এখানে জিনিসটা বলবো যে ইলেকট্রোফাইল যেটা ছিল আমার ইলেকট্রোফাইলটা হচ্ছে পজিটিভ, সে গিয়ে যখন যুক্ত হচ্ছে তখন যথাক্রমে 2 ডিগ্রি ও 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করে। তো
তো এখানে জিনিসটা দেখেন, সেটা হচ্ছে যদি হাইড্রোজেনটা এখানে যুক্ত হতো, মানে কম হাইড্রোজেনে যুক্ত হতো, তাহলে হচ্ছে যে হাইড্রোকার্বনটা হচ্ছে সেটা 1 ডিগ্রি, এবং যদি হাইড্রোজেনটা যুক্ত হয় এখানে, তাহলে যে হাইড্রোকার্বন এখানে যে কার্বোক্যাটায়নের সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে 2 ডিগ্রি। আমরা সবসময় জানি 2 ডিগ্রি স্থিতিশীলতা 1 ডিগ্রি থেকে বেশি। তাই আমরা বলতে পারি আমরা সবসময় কেমিক্যাল সিস্টেম সেদিকে যেতে চাইবে যেখানে হচ্ছে আমার বেশি স্থিতিশীল জায়গা দিকে যেতে চাইবে। তাই আমরা সহজে বলতে পারি যে 2 ডিগ্রি ইজ এ মোর স্টেবল, বা 2 ডিগ্রি হচ্ছে আরো বেশি স্থিতিশীল 1 ডিগ্রির চেয়ে। তাই আমরা খুব সহজে বলতে পারি এই ক্ষেত্রে বিক্রিয়াটা এভাবে ঘটবে। কিন্তু আমার যদি দরকার হয় উল্টাটা করার, আমার যদি এমন একটা যৌগ তৈরি করার দরকার পড়ে কোনো বিক্রিয়ায় যে আমার দরকার যেখানে হাইড্রোজেন বেশি সেখানে আমার কম, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে আমরা হাইড্রোজেন চাই না, কিন্তু যেখানে হাইড্রোজেন কম সেখানে আমরা হাইড্রোজেন চাই। মানে আমরা এখানে এসে রবিনহুড হতে চাই না, গরিবকে দিতে চাই, তেলে মেলে দিতে চাই না। তখন যেটা করতে হবে, আমার এখানের মধ্যে একটা বিষয় যুক্ত করতে হবে, সেটা হচ্ছে আমার এখানে পারক্সাইড যুক্ত করতে হবে। যদি আমরা পারক্সাইড যুক্ত করি তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে আমার বিক্রিয়ার আগে যেভাবে ঘটতো তার থেকে রিভার্স হয়ে যাবে। আরো বেশি গুরুত্বপূর্ণ কথা, আগে 90 আর 10 ছিল, এখানে কিন্তু এটা আরো 10 গুণ হয়ে গেছে ব্যাপারটা। মানে এখানে এই জিনিসটা 10 গুণ না, তার চেয়ে আরো বেশি 100 গুণ হয়ে গেছে, যে 99.1% হচ্ছে উল্টা প্রোডাক্ট। তো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আগে কিন্তু কার্বোক্যাটায়ন সৃষ্টি হওয়ার মাধ্যমে মেকানিজম ছিল, কিন্তু এখানে মেকানিজমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু সেটা ফ্রি রেডিক্যাল মেকানিজম হবে, কারণ ফ্রি রেডিক্যাল মেকানিজম যখন হবে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা ফ্রি রেডিক্যাল দেখানো হয় না, যে ফ্রি রেডিক্যালটা যখন তৈরি করবে এখানে ব্রোমিন ফ্রি রেডিক্যাল করতেছে। কারণ ব্রোমিন ফ্রি রেডিক্যালটা এখানে গিয়ে যখন তাকে অ্যাটাক করবে, তখন যখন আমরা কম হাইড্রোজেন যুক্ত জায়গায় যখন ব্রোমিন যুক্ত হচ্ছে তখন 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, এবং যখন আমার ব্রোমিনটা যুক্ত হচ্ছে, আমরা যেখানে যুক্ত পাচ্ছি যে ব্রোমিনটা যখন কম হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে এবং বেশি হাইড্রোজেনটা তখন হাইড্রোজেন যুক্ত হচ্ছে না, সেখানে আমরা এই অবস্থান দেখতে পাচ্ছি, এটা 0.9% হবে। তো আমরা এখান থেকে মানে বোঝার বিষয়টা কোন জায়গায়, বোঝার বিষয় হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা যখন মার্কুইনিকভ নিচ্ছি, মার্কুইনিকভ এর মধ্যে ফার্স্টে দিয়ে কি অ্যাটাক করে, ওখানে অ্যাটাক করে হাইড্রোজেন, যেটা একটা পজিটিভ। এবং আমরা যখন অ্যান্টি মার্কুইনিকভ নিয়ে চিন্তা করব, অ্যান্টি মার্কুইনিকভে কিন্তু বোঝার বিষয়টা হচ্ছে তাকে সবার আগে গিয়ে ওখানে অ্যাটাক করবে তার নেগেটিভ, বা ওখানে গিয়ে তার ব্রোমিন বা হ্যালোজেনটা এখানে গিয়ে অ্যাটাক করতেছে। তো এটা হলো নেগেটিভ পোর্শনটা। তো অবভিয়াসলি যে আগে গিয়ে অ্যাটাক করতেছে তার অবভিয়াসলি বিক্রিয়ার গতিপথটা নিশ্চয়ই ভিন্ন হবে, এটা আমাদের কমন সেন্স এটাই বলে। এবং তার চেয়ে বড় কথা, যখন বিক্রিয়ার পুরো মেকানিজমটা হচ্ছে এখানে আমরা তাও দেখতেছি এই কনফিগারেশনে হলে তার 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল হচ্ছে, আর এই কনফিগারেশন হলে আমার 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল হচ্ছে। এই অবস্থা থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে স্থিতিশীলতার দিকে যাবে আমার বিক্রিয়া, এবং এই জন্য এই বিক্রিয়াটা হচ্ছে। এবং সবার শেষে আমরা দেখতে পারি যে আগে যে ধরনের বিক্রিয়ার প্রোডাক্ট হতো, যেটা ফেভারেবল প্রোডাক্ট ছিল বা যেটা হওয়াটা আরো বেশি সুবিধাজনক ছিল, তার তুলনায় এখন উল্টা প্রোডাক্টটা হচ্ছে। এবং এখানে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে মার্কুইনিকভ সবার আগে পজিটিভ অংশটা অ্যাটাক করে, অ্যান্টি মার্কুইনিকভ সবার আগে নেগেটিভ অংশটা অ্যাটাক করে। এটা হচ্ছে একটা ফ্রি রেডিক্যাল মেকানিজম হচ্ছে, ফ্রি রেডিক্যাল মেকানিজম হচ্ছে। আর এখানে যেটা হচ্ছে এটা একটা কার্বোক্যাটায়ন মেকানিজম করতেছে। তো এই দুটো পার্থক্য মনে রাখলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের টপিক অ্যালকেনে হাইপোথ্যালিক অ্যাসিড সংযোজন। সো এখন মানে যে জিনিসটা হচ্ছে অ্যালকেনে হাইপোথ্যালিক অ্যাসিড সংযোগ, বিষয়টা একটু ক্রিটিক্যাল একদিক থেকে, সেখানের মধ্যে একটা ওর সাথে একটা নেগেটিভ অংশ থাকবে। আমরা যখন মার্কেটিং নিয়ম করছি তখন দেখা যেত যে তেলের মাথায় তেল দেওয়া, যেখানে হচ্ছে HBr থাকলে পজিটিভ বা হাইড্রোজেন যেত যেখানে বেশি হাইড্রোজেন আছে, আর যেটা নেগেটিভ সেটা যেত কম হাইড্রোজেন আছে। আসলে মূল নিয়মটা হচ্ছে যার তড়িৎ নির্ণায়কতা বেশি থাকবে
সে যাবে কম হাইড্রোজেনের সাথে, আর যার তরিণাত্মতা কম থাকবে সে যাবে বেশি হাইড্রোজেনের সাথে। এখানে আমরা দেখতে পাচ্ছি OH টা মাইনাস, ব্রোমিনটা প্লাস, তো এখানে পজিটিভ আছে কি ব্রোমিন। ওইখানে আগের ক্ষেত্রে যেমন সব পজিটিভটা যেতে বেশি হাইড্রোজেনের সাথে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পজিটিভটা যাবে এই বেশি হাইড্রোজেনের সাথে, নেগেটিভটা যাবে কম হাইড্রোজেনের সাথে। এভাবে আমরা একই ধরনের বিক্রিয়াটা দেখতে পাই। এবং একইভাবে যখন সালফিউরিক অ্যাসিডের সংযোজন করব, এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। আমার এটা H আর OH3-, এটাকে যদি পজিটিভ ধরি, এটাকে ধরবো নেগেটিভ, তাহলে এটা হলো আমার হাইড্রোজেন আর এটা হলো নেগেটিভ অংশ। একইভাবে হাইড্রোজেনটা যাবে বেশি হাইড্রোজেনের সাথে, তেলের মাধ্যমে আবার তেল দিব এবং এরপর হচ্ছে বাকি অংশটা যাবে। এবং জিনিসটা গুরুত্বপূর্ণ, এখানে হচ্ছে O আর H-টা থাকবে, কিন্তু এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটা হচ্ছে SO3 আর H2O মিলে তৈরি করবে H2SO4, এবং এখানে একটা 2 ডিগ্রি অ্যালকোহল আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা একটা সিম্পল অ্যালকিন 1 থেকে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি এই সালফিউরিক অ্যাসিড সংযোজনের মাধ্যমে। এটা পরবর্তীতে বিভিন্ন ধরনের বিক্রিয়ায় বা বিভিন্ন প্রশ্ন সলভে আমাদের কাজে আসবে। এরপর আসছে আমরা অ্যালকিনের বিক্রিয়া দেখলাম, এখন আমরা অ্যালকিনকে শনাক্ত করবো। আমাদের টেস্ট টিউবে বলা হলো এখানে কি অ্যালকিন আছে কিনা সেটা বোঝার উপায় বের করতে হবে। প্রথম কথা হচ্ছে ব্রোমিন দ্রবণের পরীক্ষা। ব্রোমিন দ্রবণ হচ্ছে লাল টকটকে লাল একটা দ্রবণ। আমি যদি এটা টেস্ট টিউবে লাল টকটকে ব্রোমিন নিই, তার মধ্যে যদি আমি একটা অজানা কম্পাউন্ড X, যেটা আমি অ্যালকিন কিনা এখন জানি না, তা যদি আমি ঢালি, তার মধ্যে যদি বিক্রিয়ার পর যদি দেখি এইটা বর্ণহীন হয়ে গেছে আমার টেস্ট টিউবটা, তাহলে আমরা সহজে বলে দিতে পারবো ওখানে অ্যালকিন ছিল। তো ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিয়ে আমরা অ্যালকিনকে শনাক্তকরণ করতে পারি। আরেকটা পরীক্ষা হচ্ছে বেয়ার পরীক্ষা, যেখানে হচ্ছে আমার এই দ্রবণটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই অ্যালকালাইন দ্রবণটা সবসময় গোলাপি থাকে এবং সে হচ্ছে একটা জারক, সেখানে একটা জাইমান অক্সিজেন তৈরি করে। যদি আমার টেস্ট টিউবে এটা গোলাপি কালার টেস্ট টিউবের মধ্যে যদি আমি পটাশিয়াম মানে গোলাপি কালার থাকে যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যালকালাইন সলিউশন অ্যাড করি, তার মধ্যে যদি আবার একইভাবে আমি যদি অ্যালকিনটা দেই, সেখান থেকে যদি তার বর্ণহীন হয়ে যায় বা এই টেস্ট টিউবটা রঙিন ছিল এবং ওই যোগ করার পর এটা বর্ণহীন হয়ে গেছে, তাহলে আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি সেখানে অ্যালকিন ছিল। এবার আমরা আসতেছি অ্যালকিনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। অ্যালকিনের অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রিয়া হলো যে ওজোন সংযোজন বিক্রিয়া। ওজোন সংযোজন বিক্রিয়া সেটা গুরুত্বপূর্ণ, যেখানে ভাঙে সেখানে আমাদের একটা ঘর বাড়ির মতো গঠন সৃষ্টি হয়। এটা হলো ক্লোরোফিল। আমার এই ক্লোরোফর্মটা এখানে আমার ক্যাটালিস্টের মতো কাজ করতেছে। এখানে জিনিসটা ঘটছে, দেখেন যে কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল, এখানে কিন্তু ওইখানে বন্ধন পুরোটা ভেঙে গেছে। তো এখানে যে দুইটা বন্ধন, এখানে তার দুইটা বন্ধন, যেটা গুরুত্বপূর্ণ অক্সিজেন দুইটা এখানে চলে আসে, তারা নিজেদের মধ্যে বন্ধন করে এবং পরবর্তীতে এখানে অক্সিজেনটা থাকতেছে। তো আলটিমেটলি তার বন্ধন সংখ্যাটা আগের মতোই আছে, আমরা দেখলাম যে কনজার্ভ বন্ধন সংখ্যা। কিন্তু এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা থাকে, এখানে H2O এসে বিক্রিয়া করে, কিন্তু H2 এসে বিক্রিয়া করে H2O2 তৈরি করে, কিন্তু আমরা সেখানে কন্টিনিউ করতে দিই না। আমরা আলটিমেটলি জিঙ্কে দিয়ে বিক্রিয়াটা করে এবং জিঙ্কে অক্সিজেন নিয়ে নেয়, জিঙ্ক অক্সাইড তৈরি করে এবং এখানে আমার বন্ধন তৈরি হবে, এখানে বন্ধন তৈরি হবে, এটা দিয়ে তৈরি হচ্ছে HCHO এবং বাকি অংশ থেকে তৈরি হচ্ছে কি CH3 CH2 CHO, প্রোপানল আর ফরমালডিহাইড দেখতে পাচ্ছি। একইভাবে আমরা এই বিক্রিয়াতেও আমরা একইভাবে এই ধরনের তৈরি করতে পারতেছি। তো আমরা নিচের অংশটা দেখি। নিচের অংশটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা জিঙ্কটা কেন ব্যবহার করি, এটা আমরা এইচএসসি সিলেবাসও দেখছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যদি কেবল পানি ব্যবহার করতাম, পানিও এই অক্সিজেনটা নিয়ে নিতে পারতো, পানি আলটিমেটলি H2O2 তৈরি করতো, কিন্তু H2O2 হচ্ছে কেবল এই প্রোপানলে তাকে সীমাবদ্ধ রাখতো না, সেখান থেকে অ্যাসিড তৈরি করতো। এবং আমাদের হচ্ছে এখানে আমাদের অ্যাসিড আমাদের কোনো ডিজায়ার্ড কম্পাউন্ড না, তো আমরা এখানের মধ্যে আমরা বিক্রিয়ার আমরা যা চাচ্ছি তা তৈরি করতে বাধা দেবে। তাই আমরা সবসময় চেষ্টা করব H2O2 যদি তৈরি হতে না পারে, যাতে আমরা অক্সিজেনটা জিঙ্ক নিয়ে নেয়, তাই আমরা এই প্রক্রিয়ায় জিঙ্কটা অ্যাড করতে, জিঙ্কটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা তো দেখতে পাচ্ছি একই প্রক্রিয়া, আমরা এই বিক্রিয়াটাও হচ্ছে, এই বিক্রিয়া হচ্ছে একই ধরনের মেকানিজম। সবসময় যেটা ঘটতেছে এটা ঘর বাড়ির মতো গঠন করতেছে এবং তারা আলাদা হয়ে যাচ্ছে। যেমন এখানে ঘর বাড়ির মতো গঠন করার পর এখানে আলাদা হয়ে যাচ্ছে, এই অক্সিজেনটা আমার জিঙ্ক নিয়ে নিয়েছে, জিঙ্ক অক্সাইড হচ্ছে। তো এখানে যেহেতু দুইটা একই জিনিস, CH3 সো এখানে জিনিসটা মাথায় রাখতে হবে, যদি আমার শাখা থাকে মনে রাখতে হবে, যদি শাখা শিকল থাকে তখন কিটন তৈরি হওয়ার চান্স থাকে, কিটন তৈরি হয়। আর যখন যে অংশে শাখা শিকল থাকে না বা যে কেবল হাইড্রোজেন থাকে, সেখানে মধ্যে কিটন তৈরি হয় না নরমালি। কিন্তু এই জিনিসটা আমরা আসলে ইন জেনারেলাইজ কথা না বলে একটা সঠিক নিয়ম নিয়ে আমরা চিন্তা করতে পারি।
সঠিক নিয়মটা বিশেষ টেকনিক কি? বিশেষ টেকনিকে যাওয়ার আগে যেটা আমরা উপরের অংশে পরে যাব, এটা আমরা ব্যাখ্যা করছি। বিশেষ টেকনিকে যদি বলতেছি সেটা হচ্ছে কিভাবে উৎপাদিত অক্সিজেনকে মুখোমুখি রাখবো। ধরা যাক আমাকে বলা হলো এখানে তৈরি হলো CH3 CHO আর HCHO। তো আমরা যেটা দুই উৎপাদিত অক্সিজেনকে আলাদা করে রাখবো CH3 এবং HCHO এর CO HCHO। তো আমরা এই অংশকে যদি রাখি তাহলে এখানে আমি দ্বিবন্ধনটা বসাই দিই এবং CH3 C ডাবল বন্ড C H আর H। তো আমরা আলটিমেটলি আমরা যা চাচ্ছিলাম তা কিন্তু হয়ে গেছে আমাদের। আসলে এই যৌগকে যদি আমি ওজনীকরণ করি তখন হচ্ছে এই দুটা তৈরি হবে। তো সহজ উপায় হচ্ছে উৎপাদিত অক্সিজেনকে আমি মুখোমুখি করবো এবং অক্সিজেনকে মুছে দিয়ে দ্বিবন্ধন বসাই দেবো। আমরা আবার যদি আসতেছি, এটা ছিল আমার বিশেষ টেকনিক। মাঝখানে এই লেখাটা আসলো, এখানে এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। আমরা কেন পানি ব্যবহার করি তা বলছি, যে বললাম যে অ্যালকিন শুরু করে শীতল দ্রবণে ওজোন গ্যাস চালনা করা হলে প্রতি দ্বিবন্ধনে এক অণু ওজনযুক্ত ওজোন আয়নামযুক্ত যুদ্ধ উৎপন্ন করে। কিন্তু কথা হচ্ছে H2O2, এখন জিঙ্ক গুঁড়ো যোগ করে উৎপন্ন H2O2 কে নষ্ট করা হয়, নতুন উৎপন্ন অ্যালডিহাইডকে জারিত করে কার্বন মনোক্সাইডে পরিণত করতে পারে। তো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা H2O2 থাকতো, আমার সোজা বাংলায় কথা হচ্ছে আমি H2O2 তৈরি হতে দিব না। H2O2 তৈরি হলে এখানে অ্যাসিড তৈরি হয়ে যাবে এবং অ্যাসিড তৈরি করা আমার কোনোভাবে ডিজায়ারেবল না বা ইচ্ছা নেই, আমাদের দরকার নেই। তো আমার দরকার হচ্ছে অ্যালডিহাইড তৈরি করা। আমাদের ওজনীকরণের উদ্দেশ্য হচ্ছে অ্যালডিহাইড তৈরি করা, এবং আমরা আসলে অ্যালডিহাইড দিয়ে আসলে চিনতে পারি যে কোন যৌগটা আসলে এখানে কোন যৌগকে ওজনীকরণ করা হয়েছে। তাই হচ্ছে আমাদের কোনোভাবে H2O2 দরকার নেই। H2O2 যাতে প্রশমিত হয় বা H2O2 যাতে নাই থাকে, বিক্রিয়া করতেই না পারে বা নষ্ট করে দেওয়ার জন্য আমরা মূলত জিঙ্কটা ব্যবহার করি। আমরা সোজা বাংলায় জাস্ট বলছিলাম জিঙ্কটা অক্সিজেন নেয়, আসলে জিঙ্কটা এখানে মূলত অক্সিজেন নিচ্ছে ঠিক আছে, কিন্তু তার মূল কাজটা হচ্ছে H2O2 কে নষ্ট করে দেওয়া। অ্যালকিন থেকে অ্যালকাইন আমরা আসছি একটা অসম্পৃক্ত যৌগ, দ্বিবন্ধন থেকে আমরা এখন ত্রিবন্ধনে আসছি। তো তার প্রস্তুতি আমরা করব। সো ডাইহ্যালো অ্যালকিন, এটা ভিসিনাল ডাইহ্যালাইড। আমি আবার বলি, ভিসিনাল ছিল যার পাশাপাশি দুটো কার্বনে যদি হ্যালোজেন থাকে তাকে আমরা বলবো ভিসিনাল ডাইহ্যালাইড। তো ডাইহ্যালো অ্যালকিন থেকে আমি যদি হাইড্রোজেন হ্যালাইডকে অপসারণ করতে পারি তাহলে আমি এই প্রক্রিয়ায় আমি অ্যালকাইন তৈরি করতে পারবো। এবং যেখান থেকে হচ্ছে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা এখানে হচ্ছে আমার এইখানে আমার এই হ্যালোজেনটা চলে যাবে এবং এই হ্যালোজেনটা পটাশিয়াম হ্যালাইড তৈরি করে, এই হ্যালোজেনটা তৈরি যাবে, ওইটা পটাশিয়াম হ্যালাইড তৈরি করে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার সাথে যে হাইড্রোজেনটা আছে সেটা এই OH এর সাথে বিক্রিয়া করে H2O তৈরি করে, এই হাইড্রোজেনটা তৈরি করে। তো ব্যাপারটা যদি আমরা একটু ভেঙে দেখাই, RCH আমরা উপরে X লেখা, তো আমরা একই সাথে যদি দেখি যে CH2X, তাহলে আমাদের যে জিনিসটা গুরুত্বপূর্ণ, ফার্স্ট অফ অল আমার হ্যালোজেনটা চলে আসে। আমার এখানে মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আমার দুইটা আছে, K+OH। আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড দুইটা, একটা K+OH একটা K+OH। ওকে, সো এই K+টা আমার এই হ্যালাইডটা নিচ্ছে, একটা পটাশিয়াম হ্যালাইড তৈরি হবে। এই OH-টা আমার এই H-টা নিচ্ছে, এটা পানি তৈরি হবে। একইভাবে এই হ্যালাইডটা পটাশিয়াম প্লাস নিচ্ছে এবং এই OH-টা আমার এই হাইড্রোজেনটা নিচ্ছে। তো আলটিমেটলি আমি দেখতেছি RC111CH। একইভাবে আমার বিক্রিয়াটা একইভাবে এখানে ঘটে। সো এই জিনিসটা গুরুত্বপূর্ণ। ডাইহ্যালো অ্যালকেন থেকে আমি হাইড্রোজেন হ্যালাইড অপসারণ করে এই বিক্রিয়াটা করতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে আমি অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করার আরেকটা সহজ উপায় হচ্ছে আমি যদি তার মধ্যে একটা কপার দিই। তো এখানে জিনিসটা মাথায় রাখতে হবে, কপার হলো, আমি এর আগেও বলছি, কপার হাইড্রোজেন অপসারণের জন্য প্রস্তাব। কার্বন হাইড্রোজেন অপসারণে অনেক সিদ্ধহস্ত, তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে মানে এখানে কি করতে হবে, CH2+CH2, এখান থেকে যদি আমরা কপার দিই, কপার থেকে আমার যে হাইড্রোজেনটা সরে যাবে, ওখান থেকে CH2+CH তৈরি হচ্ছে, যার ফলে আমরা খুব সহজে বলতে পারি যে আমার অ্যালকিন থেকে হাইড্রোজেন অপসারণ করে আমি অ্যালকাইন তৈরি করতে পারি। এবং আমরা আবার বলি কপার ব্যবহার করি হচ্ছে আমরা হাইড্রোজেন সরাইতে, হাইড্রোজেন যোগ করতে আমরা ব্যবহার করি নিকেল। তো এখন আসছে অ্যালকিনের পলিমার, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা অ্যালকিনের পলিমার শুনতে আমরা ইথিন শুনি, আর ইথিনের সাথে পলি যোগ করে হয়ে যায় পলিথিন। পলিথিন আমরা খুব বহুল প্রচলিত শব্দ, এটা ইথিনের পলিমার বা অ্যালকিনের পলিমার। আমরা ওটাতে আসবো, কিন্তু বিভিন্ন অ্যালকিনের বিভিন্ন পলিমার অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা বোঝার জন্য আমাদের কিছু বুঝতে হবে, তাদেরকে বলা হয় জুট পলিমার। তো জুট পলিমার কাকে বলে? জুট পলিমার হচ্ছে যেখানে মধ্যে কোনো প্রকার আলাদা কোনো কিছু বের হয়েছে, এখানে যা ছিল তাই আছে, কিছু আলাদা করে বের হয়েছে। জুট পলিমারে আমার চেইন তৈরি করার সময় যা ছিল এবং আমার আলটিমেটলি পলিমার যখন তৈরি হয়ে গেল, মানে মনোমার আর পলিমারের মধ্যে থেকে কোনো কিছু বিয়োজিত হচ্ছে না, জাস্ট তারা চেইন তৈরি করছে,
তাকে বলা হয় জুট পলিমার বা অ্যাডিশন পলিমার। এই ক্ষেত্রে আমরা দেখতেছি CH ডাবল বন্ড CH ছিল, তো তাদের মধ্যে ডাবল বন্ড যেটা ছিল ওখানের মধ্যে এটা ভেঙে যায়, তারপরে দেখতে পাচ্ছি CH2 এই বন্ধনটা এখানে চলে আসে, এই বন্ধনটা এখানে চলে আসে, আলটিমেটলি লম্বা চেইন তৈরি করে, ওখানে আরো CH2 আসে। এইভাবে আমার 600 থেকে 1000টা অণু মিলে একটা বিশাল 600 থেকে 1000 অণু সংখ্যক বিশাল বড় একটা অণু তৈরি করে। অনেকগুলো অণু মিলে একটা বিশাল অণু তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় পলিমারাইজেশন প্রক্রিয়া বা পলিমারকরণ প্রক্রিয়া। তো পলিপ্রোপিন একইভাবে আমরা ইথিনে করলে পাই পলিইথিন, প্রোপিন করলে পাবো পলিপ্রোপিন। প্রোপিনের যে শিকলটা আছে সেটা আলাদা হয়ে আসবে, এটা শাখা শিকল হয়ে আসবে, তাই এটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা মনে রাখতে হবে। এবং এখানে আমরা অনেক কিছু দেখতেছি, এখানে একটা লেখাটা আনক্লিয়ার হয়ে গেল। আমার যদি মনোমারটা ইথিন হয় তাহলে তৈরি হবে পলিথিন, প্রবাহক হবে অক্সিজেন। আমার যদি মনোমারটা হয় ভিনাইল ক্লোরাইড তখন আমার পলিমারটা হবে পলিভিনাইল ক্লোরাইড। প্রোপিন হলে পলিপ্রোপিন, স্টাইরিন হলে পলিস্টাইরিন। এইভাবে অনেকগুলো পলিমার থেকে আমার আলটিমেটলি আমার এইভাবে অনেকগুলো মনোমার থেকে আমাদের অনেকগুলো পলিমার তৈরি হয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। ভিনাইল মানে কি? ভিনাইল আসলে শব্দটা আসছিল মোটামুটি ওয়াইন বা অ্যালকোহল বা মদ থেকে, কিন্তু সেখানে না যাই, সেখান থেকে আমি চলে আসি আমাদের মূল বিষয়। এখানে ভিনাইল ক্লোরাইড আসলে মূলত ডাবল বন্ড থেকে আসছে, যে CH ডাবল বন্ড আছে বলে এটাকে ভিনাইল বলা হয়, এবং এর সাথে যে ক্লোরাইড আছে সেটা এটাকে নামটা আছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল নামটা ঐতিহাসিকভাবে জড়িত ভিনাইল ক্লোরাইড। তো একই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি পলিভিনাইল ক্লোরাইড তৈরি হচ্ছে। তো এখানে জিনিসটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝার, সেটা হচ্ছে এটার মূল মনোমার তৈরি হওয়ার জায়গাটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড তৈরি হওয়া, এটা পলিমার তৈরি হওয়া পলিভিনাইল ক্লোরাইড তৈরি হওয়া। আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে, এইখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমার পলিভিনাইল ক্লোরাইডের ব্যবহার আমরা বই খুললে অনেক ধরনের ব্যবহার পাবো, কিন্তু এটা হচ্ছে পিভিসি প্লাস্টিক হতে শুরু করে বিভিন্ন ধরনের পলিমার তৈরিতে সাহায্য করে। পিভিসি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে সর্বাধিক ব্যবহৃত পলিমার। মোটামুটি ভাবে ইন্ডাস্ট্রিতে পিভিসির ব্যবহার যথেষ্ট লেভেলের বেশি, তাই আমাদের জন্য পিভিসি গুরুত্বপূর্ণ। পলিফিনাইল ইথিন যদি আমরা চিন্তা করি যে, বা পলিস্টাইরিন, আমরা যদি চিন্তা করি, আমার যেটা একটা জিনিস মাথায় রাখতে হবে, ওখানে ভিনাইল ক্লোরাইড ছিল, আমরা আগের ফিগারে দেখতাম যে ভিনাইল ক্লোরাইড ছিল, ওখানে ছিল CH3, আমরা পাইছিলাম কি CH রাইট। তো এখানে জিনিসটা হচ্ছে, এখানে জাস্ট একটাই পার্থক্য, সেটা হচ্ছে এখানে ক্লোরিনের জায়গায় থাকবে একটা ফিনাইল মূলক, ক্লোরিন থাকবে ওখানে একটা ফিনাইল মূলক। আমরা ঠিকই দেখতে পাচ্ছি স্টাইরিন মূলক আর ভিনাইল মূলকের পার্থক্য হচ্ছে ওখানে ক্লোরিন ছিল আর এখানে একটা অ্যারাইল মূলক আছে বা একটা ফিনাইল মূলক আছে। এবং এটা হচ্ছে আমার পলিস্টাইরিন। আমার পলিস্টাইরিনের নানা ধরনের ব্যবহার আছে, বাট পলিস্টাইরিনের ইন্ডাস্ট্রিয়াল গুরুত্ব পিভিসির চেয়ে কম। এরপর পলিটেট্রাফ্লোরোইথিন, টেফলনে জাস্ট হচ্ছে CH ডাবল বন্ড CH2 ছিল, ওইটার প্রত্যেকটাই ফ্লোরিন দ্বারা রিপ্লেস হয়ে গেলে কি হচ্ছে আমার CF ডাবল বন্ড CF2 আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যবহার। এবং এটাকে পলিমারকরণ করলে আমরা টেফলন পাচ্ছি। টেফলন আমাদের অনেক কাজে লাগে। আমরা মোটামুটি অ্যালকিনের সকল বিক্রিয়া দেখছি, কিন্তু এখানে জিনিসটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমার একটা বিক্রিয়া আমার মিসিং ছিল অ্যালকাইনের প্রস্তুতিতে, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থেকে অ্যাসিটিলাইনের প্রস্তুতি। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটা অজৈব যৌগ বা ইনঅর্গানিক কম্পাউন্ড। ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে আমি একটা অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে যাব, একটু ক্লিয়ারলি লিখি, ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে আমি একটা অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে যাব, তা আমার অ্যাসিটিলাইন প্রস্তুতি CTOH2 তৈরি করা। ক্যালসিয়াম কার্বনেটকে আমি প্রথমে তাপ দিলে এটা চুনাপাথর, তাকে চুন তৈরি হবে, সেটাকে আবার কার্বন দিলে ক্যালসিয়াম কার্বাইড তৈরি হবে। ফল পাকানোর বিক্রিয়াতে যেমন ক্যালসিয়াম কার্বাইড আমাদের একটা ফল পাকানোর জন্য লাগে, যে ফল পাকানোর এজেন্ট, এবং নিচের যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছেন, নিচের বিক্রিয়াটা হচ্ছে আমার ফল পাকানোর বিক্রিয়া। বুয়েটের পরীক্ষা 2015 সালে আপনার ফল পাকানোর বিক্রিয়ার উদাহরণ দিতে বলছিল, এটা হচ্ছে ফল পাকানোর বিক্রিয়া। এবং এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমি একটা
অজৈব যৌগ থেকে এটা জৈব যৌগ তৈরির একটা উদাহরণ। এই উদাহরণটা আমাদের ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আমরা আসবো অ্যালকাইনের বিভিন্ন বিক্রিয়া। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যালকাইনের বিক্রিয়া প্রথম কথা কি যে অ্যালকাইন তার হাইড্রোজেন সংযোজন করতে পারে এবং নিকেল হচ্ছে খুব ভালো হাইড্রোজেন সংযোজক, এবং তাকে যদি আমি এই ধাপে গিয়ে বন্ধ করতে হয় আমি একইভাবে প্রভাব বিষ নেব, এটা আমরা দেখতেই পাই। অ্যালকাইন একটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যালকাইনের পানি সংযোজন। পানি সংযোজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পজিটিভ অংশ থেকে নেগেটিভ অংশ থাকবে, এবং এইটার প্রভাবটা মুখস্থ রাখতে হবে আমাদের। এটা মনে রাখার উপায়টা হচ্ছে আমাদের উপরে যা থাকবে, উপরে যদি যা থাকে নিচে তা 10 গুণ, 2 10 20 2% 20%। উপরে হবে মার্কারি আর নিচে হবে H2SO4 অ্যাসিডিক মিডিয়াম, এবং মার্কারি 2+, উপরে 2 নিচে 20। এখানে এই ক্যাটালিস্টটা লাগবে, এবং ক্যাটালিস্ট একটু আমাদের যত ধরনের ক্যাটালিস্ট থাকে তার মধ্যে এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই প্রভাবটা মনে রাখা আমাদের প্রতিপক্ষের জন্য গুরুত্বপূর্ণ। এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে জাস্ট প্লাস আর মাইনাসের বিষয়। আমরা আবার একইভাবে মার্কারির কাছাকাছি বিষয় ঘটবে এখানে, যেখানে হাইড্রোজেন কম সেখানে যাবে নেগেটিভ মূল্য, আর যেখানে হাইড্রোজেন বেশি সেখানে যাবে পজিটিভ বা H+। এখানে যাবে আমার হাইড্রোজেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি H2 হয়েছে এবং OH টা গেছে এখানে, তারপর এখানে দ্বিবন্ধন হয়েছে। কিন্তু আলটিমেটলি OH এর এই ইলেকট্রন যেটা আছে সেটা এখানে চলে আসে, তার ফলে এখানে একটা ডাবল বন্ড সৃষ্টি হয়, এবং এখানে যে দুইটা ইলেকট্রন ছিল তার মধ্যে ইলেকট্রনটা এখানে চলে আসে এবং এই H টা সেই ইলেকট্রনটা গ্রহণ করে। তো আলটিমেটলি এখানে CH3 তৈরি হচ্ছে এবং কিটোন মূলক তৈরি হচ্ছে। তো আমরা চাইলে অ্যালকাইন থেকেও কিন্তু আমরা কিটোন তৈরি করতে পারি, সেটা এই প্রক্রিয়া তৈরি করতে পারি। এটা আমাদের ভর্তি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। প্রভাবটা মনে রাখতে হবে, এবং পরবর্তীতে এখানে যে কোথায় হাইড্রোক্সিল যুক্ত হবে, কোথায় হাইড্রোজেন যুক্ত হবে মনে রাখতে হবে, এবং আলটিমেটলি যে কিটোন তৈরি হবে এটা আমাদের মনে রাখতে হবে। এটা ছিল আমাদের অ্যালকাইনের পানি সংযোজনের একটা বিশদ উদাহরণ আমরা দেখতে পেয়েছি। এখানে জিনিসটা যে গুরুত্বপূর্ণ, আমরা আগের বিক্রিয়া যদি খেয়াল করি, এখানে আপনার আমার প্রভাব ছিল মার্কারি আর সালফিউরিক অ্যাসিড, মানে একটা অ্যাসিডিক মিডিয়াম। আমরা যদি একটি অ্যালকালাইন মিডিয়াম ইউজ করি তখন কিন্তু প্রোডাক্টটা একই হবে না, এবং অ্যালকালাইন মিডিয়ামের মধ্যে এখানে যদি বিক্রিয়াটা দেখি পানি সংযোজনের কাছাকাছি হচ্ছে, এটা যে পানি সংযোজন না, এটা হচ্ছে অ্যালকোহল সংযোজন। অ্যালকোহল, একটু ভুল হয়েছে, অ্যালকোহল সংযোজন। এখানে আমাদের জিনিসটা যেটা আমরা একটা অ্যালকোহলিক সলিউশন ইউজ করতেছি এবং এখান থেকে একটা ইথার তৈরি হচ্ছে। ভিনাইল ইথার কারণে এখানে আমাদের ডাবল বন্ড আছে, সি ডাবল বন্ড সি থাকলে তাকে ভিনাইল ধরে নিই, হিস্টোরিক্যাল ভিনাইল ওয়ার্ড থেকে আসছে এবং এখান থেকে আমরা ইথার পাচ্ছি। একইভাবে এই ভিনাইল অ্যাসিডকে যদি আমি একটা কিটোনের সাথে আমরা যদি একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করি, আমি চাইলে এখান থেকে অ্যাসিটিলিনও তৈরি করতে পারি। এবং সর্বশেষ আমাদের অ্যালকাইনের ওজোন সংশ্লেষণ বিক্রিয়া। আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যালকাইনের ওজোন সংশ্লেষণে একইভাবে আমার ঘরবাড়ির মতো গঠন তৈরি হবে, ওইখানে পানি তৈরি হয়, H2O2 হবে, এবং আমরা তো বলছি জিঙ্ক না দিলে কি হবে, সেটা তাকে জাহিত করবে, আলটিমেটলি অ্যাসিড তৈরি করবে। যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে যদি তাদের ওভাবে ডিরেক্টলি অ্যাসিড তৈরি করার সুযোগ না থাকে তখন যেটা ঘটবে আমার ডিরেক্ট ডাইঅক্সাল তৈরি হবে, ডাইঅক্সাল থেকে আমার আলটিমেটলি দুটো একই মৌল তৈরি হচ্ছে। তো এখানে জিনিসটা গুরুত্বপূর্ণ যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এটা আমি কিভাবে বের করতে পারি, কোথা থেকে আসছে, এটাও কাছাকাছি রকম। যদি আমি চিন্তা করে দেখা যাক RCOOH আমরা রাখি এবং পাশাপাশি COHOH, আমার এখানে যদি ট্রিপল বন্ডটা বসাই দিই এবং OH টাকে বাদ দিয়ে দিই তাহলে যেটা থাকতেছে RC ট্রিপল বন্ড CH। তো একইভাবে আমরা OH কে বাদ দিব, এখানে যে এক্সট্রা স্টেট হচ্ছে আমরা OH কে বাদ দিব। এইভাবে আমরা বুঝতে পারবো কাকে ওজনীকরণ করলে আমরা ওজনীকরণ করলে আমরা এই নির্দিষ্ট যৌগটা পেতে পারি ফাইনাল কম্পাউন্ড। তো এখানে যে বিষয়টা হচ্ছে আমাদের একটা টপিক মিসিং ছিল, এই টপিকটা আমরা প্রশ্ন সলভ, যেটা বইয়ের 14-15 সালে একটা প্রশ্ন সলভ করতে গিয়ে আমরা এটা কমপ্লিট করব। সেটা হচ্ছে প্রান্তীয় অ্যালকেনগুলো কেন অম্লীয় ধর্ম প্রদর্শন করে। তো প্রান্তীয় অ্যালকেনের উদাহরণ হচ্ছে CH3C ট্রিপল বন্ড CH। এটা একটা প্রান্তীয় অ্যালকেন কারণ প্রান্তীয় কার্বনের মধ্যে ট্রিপল বন্ড আছে। একইভাবে যদি আমি চিন্তা করি CH ট্রিপল বন্ড CH একটা প্রান্তীয় অ্যালকেন কারণ প্রান্তীয় কার্বনের ট্রিপল বন্ড আছে।
আবার যদি আমরা চিন্তা করি যে CH3 ট্রিপল বন্ড CH3, এটা প্রান্তীয় কোনো কার্বনে কিন্তু ট্রিপল বন্ড নাই, তাহলে এটা কিন্তু প্রান্তীয় অ্যালকাইন না। এটা বাকি সবাই কিন্তু অ্যালকাইন 1, এটা একটা নাম আছে যেটাকে বলা হচ্ছে অ্যালকাইন 1। তো অ্যালকাইন 1 কেন অম্লধর্মী এটা আমরা এইচএসসি তে ইউজ করছি, আমি এখানে আবার রিভিউ করতেছি। কিন্তু সোজা বাংলা একটা জিনিস চিন্তা করে দেখেন, যদি আমার প্রান্তীয় কার্বনে ট্রিপল বন্ড না থাকে, যদি মাঝে থাকে, তাহলে তার হাইড্রোজেন থাকারই সম্ভাবনা থাকে না। আর কোনো কিছু অম্ল হওয়ার যে ডেফিনেশন, যে কোনো কিছু H+ দান করলে সে অম্ল। তো H+ দানই যদি তার কার্বনে কেউ না থাকে, তাহলে তো তার অবভিয়াসলি অম্লীয় ধর্ম প্রদর্শন করার কোনো ব্যাপারই করে না। কিন্তু এখানে আরেকটা ডিটেল বিষয় আছে যেটা আমরা সলিউশন দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি কার্বনের প্রান্তীয় কার্বন পরমাণু sp সংকরিত হয়। দেখেন আমি যখন CH3, দেখেন CH3 C ট্রিপল বন্ড CH, এখানে প্রান্তীয় কার্বনটা এটা কিন্তু sp সংকরিত হচ্ছে। আমি যখন আলাদা একটু লিখছি, আমি আবার লিখতেছি CH3 C ট্রিপল বন্ড C CH3, ওইটা বাদ দিয়ে আমরা এখানে যদি দেখছি তার মধ্যে সিগমা বন্ধনে আবদ্ধ অরবিটালে S চরিত্র বেশি হয় এবং অরবিটালের আকার ক্ষুদ্র হয়। আমরা যদি জানি যদি সিগমা বন্ধনে থাকে, সিগমা বন্ধনে আবদ্ধ অরবিটালে যদি S চরিত্র বেশি থাকে, তার মানে 50% চরিত্র থাকে S, এই ক্ষেত্রে হবে, এবং এদের অরবিটালের আকার ক্ষুদ্র হয় এবং F4টা 1/d² সূত্র অনুসারে প্রান্তীয় কার্বন পরমাণু তখন বন্ধন ইলেকট্রন জোড়ের উপর বেশি আকর্ষণ বল প্রয়োগ করে, ফলে H+ আয়ন মুক্ত হয় এবং অম্লীয় বৈশিষ্ট্য প্রকাশ পায়। তো আমরা দেখতে পাচ্ছি প্রান্তীয় কার্বনে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে S চরিত্র বেশি হচ্ছে এবং অরবিটালের আকারও ক্ষুদ্র হচ্ছে, যার ফলে হচ্ছে আমার কুলম্বের সূত্র অনুসারে আমার ইলেকট্রন জোড়ের উপর আমরা বেশি আকর্ষণ বল প্রয়োগ করতে পারতেছি, ফলে H+ আয়ন সহজে মুক্ত হয়ে অম্লীয় ধর্ম প্রকাশ পাচ্ছে। সেটা ছিল একটা কঠিন ব্যাখ্যা, মানে পরীক্ষায় লেখার মতো ব্যাখ্যা, কিন্তু আসলে আপনাদের বোঝার বিষয়টা হচ্ছে যে প্রান্তীয় কার্বন না হয় তাহলে তার আসলে হাইড্রোজেন ছাড়াও হাইড্রোজেন থাকতেছে না। তো যেমন হচ্ছে H+ দান, আমি যদি ওই লজিকটাও ছেড়ে দিই, তাকে যদি সহজে H+ দানের কথা চিন্তা করি, প্রান্তীয় কার্বনে যখন ট্রিপল বন্ড থাকে তখন S চরিত্র বেশি হওয়ার কারণে আমার দূরত্ব কমে যাচ্ছে, আমার বল বেড়ে যাচ্ছে, বল প্রয়োগ করা বেশি হওয়ার ফলে আমার H+ দান করাটা সহজ হয়ে যাচ্ছে। এটা ছিল আমার প্রান্তীয় অ্যালকাইন বা অ্যালকাইন 1 এর অম্লীয় ধর্ম প্রদর্শনের উপায়। আমাদের ইন্টারমিডিয়েটের বইতে তার অনেকগুলো উদাহরণ আছে যে অ্যালকাইন 1 কেন অম্লধর্মী অনেকগুলো বিক্রিয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো সেখান থেকে আমরা অ্যালকাইন 1 এর অম্লধর্মিতা থেকে একটা ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া পাবো। এখন আমরা যদি বিক্রিয়াটাই দেখাতে চাই, আমরা বিক্রিয়াটা রিভিউ করতে চাই, একটা খুব ভালো উদাহরণ যদি হয় যে CH ট্রিপল বন্ড CH তা যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, আমরা জানি নরমাল অম্লগুলো সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, যেমন সোডিয়াম HCl এর সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এখানে একইভাবে ঠিকই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং H+ ডোনেট করে তারা। তো এখানে জিনিস যেটা ঘটবে সেটা হচ্ছে, যেটা আবার দুইটা থাকবে, যেটা ঘটবে সেটা হচ্ছে আমরা দেখতেছি 2CH ট্রিপল বন্ড CNA, এটা হাইড্রোজেন চলে যাওয়ার ফলে এখানে হাইড্রোজেন তৈরি হচ্ছে। তো এখানে জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে H+ এর দান হচ্ছে। তো এই বিক্রিয়াতে আমাদের এটা দিয়ে অ্যালকাইন 1 এর অম্লধর্মিতা প্রমাণ হয়, কিন্তু কেন যদি বলে আমার ব্যাখ্যা হবে এটা, কারণ এখানে তার অতিরিক্ত S ধর্ম থাকার কারণে, অতিরিক্ত S বৈশিষ্ট্য থাকার কারণে তার হয়। কিন্তু যদি আমাদের মনের ব্যাখ্যার জন্য জানতে চাই, মনের ব্যাখ্যাটা হইতেছে আমাদের এখানে আসলে কোনো হাইড্রোজেন দান করার কেউ থাকে না, অ্যালকাইন 1 এর অনুভূতি হয় নরমালি সাধারণত। তো আমরা পরের একটা প্রশ্ন যাই, যে রুয়েটের 11-12 সালে আসছে যে লাইমস্টোন থেকে আমি কিভাবে পিভিসি তৈরি করতে পারি। লাইমস্টোন হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বনেট, আর পিভিসি হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড এবং এটা হচ্ছে একটা পিভিসি পলিভিনাল ক্লোরাইড। পলিভিনাল ক্লোরাইড থেকে ক্যালসিয়াম কার্বনেট কিভাবে আসতে পারে, আমরা কিন্তু গত ক্লাসে একটু করে বলছিলাম যে এই ক্লাসে বলছি যে ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি কিন্তু চাইলে অ্যাসিটিলিন তৈরি করতে পারি। আবার অ্যাসিটিলিন থেকে আমি কি করতে পারি, আমি কিন্তু চাইলে আমার পলিভিনাল ক্লোরাইডের মনোমারটা কি CHCl, রাইট? আমি চাইলে এটা কিভাবে তৈরি করতে পারি, এটা তো আমি অ্যাসিটিলিন থেকে আসতে পারি না। মানে আমার সোজা বাংলা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি এখানে কিভাবে আসবো, সেই প্রক্রিয়াটা এখানে দেখানো হয়েছে। দেখেন ক্যালসিয়াম কার্বনেটকে যদি করে ক্যালসিয়াম অক্সাইড পাই, আগের মতো বিক্রিয়া, আবারও ফল পাকানোর বিক্রিয়া, আমি অ্যাসিটিলিন তৈরি করবো। অ্যাসিটিলিনকে যদি আমার HCl দেই, আমি ভিনাইল ক্লোরাইড তৈরি করতে পারবো।
মানে আমার আগে এটা যা দেখাইছিলাম ফল পাকানো বিক্রিয়া বা ইনঅর্গানিক অর্গানিক বিক্রিয়া, আমরা যা দেখাইছিলাম তা এখানে ব্যবহার করছি এবং পরবর্তীতে এই বিক্রিয়াটা দিয়ে আমি পরবর্তীতে আবার তাকে পলিমারকরণ করে তৈরি হচ্ছে। এখান থেকে আমাদের লার্নিং আউটপুটটাকে আমরা কি শিখছি, যে আমরা নানা ধরনের বিক্রিয়া শিখবো আমাদের লেকচারগুলোতে, কিন্তু সবসময় একটা বিক্রিয়া থেকে আমার প্রশ্ন আসবে না। অনেক সময় দেখা যেতে পারে আমার একটা কনসেপ্ট এবং আরেকটা কনসেপ্ট, দুইটা কনসেপ্ট মিলে মার্চ করে একটা টোটাল কোয়েশ্চেন আসতেছে। এই জন্য আপনাদেরকে খুবই টোটালি রেডি থাকতে হবে, সব প্রশ্ন সবসময় মাথায় রাখতে হবে, সব রিয়েকশন মাথায় রাখতে হবে। তবে রিয়েকশনের প্রায়োগিক দিকটা, প্রয়োগটা কোন জায়গায় হবে সেটা মাথায় রাখতে হবে। এই জন্য আপনাদের জৈব যৌগ পড়তে গেলে কেবল একটা রিয়েকশন নিয়ে একদিকে চিন্তা করলে হবে না, আপনাকে মাল্টি ডাইমেনশনে সেটা চিন্তা করতে হবে। তাই আপনাদের জন্য আশা করি এই লেকচারটা ভালো করে ফলো করলে আপনারা এই ধরনের সব ধরনের প্রবলেম আনসার করতে পারবেন। আজকে লেকচার এতটুকুই। আপনাদের সবার জন্য শুভকামনা, আপনারা যাতে ভর্তি পরীক্ষায় সফলতার সাথে অতিক্রম করতে পারেন এবং এই লেকচার থেকে যাতে আপনি উপকৃত হতে পারেন তার জন্য আপনাদের সবার জন্য শুভকামনা। এবং এই লেকচার থেকে আপনারা কমপক্ষে 5 থেকে 10 নম্বরের প্রশ্ন যে কোনো ভর্তি পেতে